নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। মাথায় কেমন একটা ভোঁতা যন্ত্রণা, পাগুলো অবশ প্রায় যেন ওগুলো সাথে নেই। ধীরে ধীরে চোখ মেলে দেখলো বাবা, আবরাজ, ভাইয়া আর মহিমার বড় মামা দাঁড়িয়ে আছে। শৌকত হোসেনকে দেখে বুকের পাঁজরের সমস্ত অস্থিগুলো যেন ব্যথায় টন টন করে উঠল। বাম অনিন্দি ডান অনিন্দি যন্ত্রণায় কোকিয়ে উঠে স্মরণ করিয়ে দিয়ে গেল যে মহিমা আজ অন্যের ঘরণী। তাকে নিয়ে ভাবাও এখন আরাম হয়ে গেছে। এতদিন তবু তাকে পাওয়ার আশা ওকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ থেকে সেটিও নেই। মেহরাজ ডান হাতটা চোখের উপর রাখতেই ওর হাতের উপর কারো হাত টের পেল। চোখ খুলে দেখলো শৌকত হোসেন দাঁড়িয়ে আছেন। মেহরাজ নির্বাক তাকিয়ে রইল। বড় মামা মেহরাজের ডান হাতটা চেপে ধরে বলল, বাবা, একটা আবদার নিয়ে এসেছি, রাখতে হবে। মেহরাজ বিস্ময় হতো বেদনা মাখা দৃষ্টিতে তাকিয়ে বলল, জি। শৌকত ঘাড় ঘুরিয়ে হামিদুল ইসলামের দিকে তাকালেন। তিনি এগিয়ে এলেন। যা বলার বলে ফেল, এত হেজিটেশনের কিছু নেই, এসবই জীবনের অংশ। শৌকত হোসেন সামান্য মাথা ঝাঁকিয়ে বললেন, আমার মেয়েটাকে তোমার সেবা করার অনুমতি দাও। সে তোমার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে কাঁদছে। ওকে শান্ত করার কোনো উপায় আমি খুঁজে পাইনি। মা মরা মেয়েটা আজ প্রথম আমার কাছে কিছু চেয়েছে। যদি আজ আমি ওকে তা না দিতে পারি, তাহলে চিরদিন নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। মেহরাজ শূন্য দৃষ্টিতে শৌকত হোসেনের দিকে তাকালো। এমন সময় আবরাজ এগিয়ে এসে বলল, তোর অনুমতি আছে জানি, তাই তোর সাথে কথা না বলেই আমি আমার পরিচিত কাজী সাহেবকে আসতে বলেছি। তুই চাইলে মহিমার সাথে ফোনে কথা বলে নিতে পারিস। কিন্তু আমি আমার পা ওর ফুলের মতো জীবনটা আমার ভক্সগুর জীবনের সাথে জড়িয়ে তাকে নষ্ট করতে চাই না। মহিমা কোনো কথা শুনতে রাজি নয়। গতকাল ওর দৃঢ় সিদ্ধান্তের কাছে হার মেনে বরপক্ষ ফিরে গেছে। ওর মামির মতো কঠিন মানুষও ওর মনোবলের সামনে নরম হতে বাধ্য হয়েছে। ওর একই কথা, ওর নিজের পছন্দের ছেলে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করবে না। মেহরাজ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারলো না। প্রবল আনন্দে একবার বুকটা ভরে উঠছে, আবার নানান সংশয় এসে সেই স্থান দখল করে নিচ্ছে। অবশেষে মহিমার কঠিন জেদের কাছে হার মেনে মেহরাজকে নমনীয় হতে হয়েছে। কাজী সাহেব এসে হাত মিলিয়ে গদ বাঁধা বলি আউড়ে গেল। মেহরাজ পরম বিশ্বাসে পরপর 3 বার বলল, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। দোয়া খায়ের শেষে যাবার সময় কাজী সাহেব হেসে বললেন, জীবনে বহু বিয়ে পড়িয়েছি, আজ হাসপাতালেও বিয়ে পড়ালাম। একটা নতুন রেকর্ড স্থাপন করলাম। আপনার ওয়ালিমার দাওয়াত চাই, কিন্তু বলতে পারেন সেদিই দাওয়াতটা নিলাম। আবরাজ দ্রুত হাতে মিষ্টির প্যাকেট খুলে কাজী সাহেবের সামনে মেলে ধরতে কাজী সাহেব সেখান থেকে একটা মিষ্টি উঠিয়ে মুখে দিলেন। হাসিবের মুখটা বারবার চোখে ভেসে উঠছে। মেহরাজের চোখগুলো ছলছল করতে লাগলো। এ কেমন দিন আসলো তার জীবনে, এত কাঙ্ক্ষিত একটি দিন, যার জন্য অন্তর দিয়ে অপেক্ষা করেছে, অথচ আজ পরিস্থিতি কতটা ভিন্ন। লাবণী ভাবির জন্য আজকের চেয়ে দুঃখের দিন আর নেই। দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটা হাতে নিয়ে ঘড়ি দেখলো, রাত 10:30। ভাইয়া ওষুধ আনতে গেছে। কেবিনে মেহরাজ একা। এমন সময় দরজায় কারো ছায়া পড়লো। মেহরাজ সেদিকে তাকিয়ে দেখলো কফিতে প্রচুর দুধ মেশালে যে রংটা হয়, সেই রঙের একটা বোরকা পরা একটি মেয়ে হাতে পেট নিয়ে কেবিনে ঢুকছে। ঢুকে নিজেই দরজা বন্ধ করে দিল। মেহরাজের বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে সে তার নেকাব সরিয়ে সালাম দিল। মেহরাজ একভাবে হেলান দিয়ে ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মহিমা মুচকি এসে লাশ নর্ম ভঙ্গিতে বোরকাটা খুলে উপর বিছানার একপাশে সরিয়ে রাখলো। মেহরাজের মনে হলো সে পৃথিবীতে সুন্দরতম মেয়েটাকে দেখছে। সুন্দর একটা শাড়ি পরে এসেছে মহিমা। মহিমা ধীর পায়ে মেহরাজের কোমরের কাছে বসে বলল, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ। আর তুমি তুমি কেমন আছো? মহিমা মাথা নাড়ল। ওর চোখগুলো ভিজে উঠেছে। মেহরাজ হাত বাড়িয়ে তর্জনী দিয়ে চোখের নিচে জমে থাকা মুক্তোর মতো অশ্রুবিন্দুটা তুলে এনে দেখালো। এটা কি? মহিমা মুখ নামালো। অবশেষে তোমার জেদেরই জয় হলো। আমার জন্যই তো আপনার আজ এই অবস্থা। তাই বুঝি শোধ করতে চাচ্ছ? ওহো, আমার ভাগ্য আমাকে টেনে এনেছে। যদি কোনোদিন সুস্থ না হই, কেনই বক্সগুকে নিজের জীবনে জড়ালে? আজ যদি কোনোভাবে আমি পঙ্গু হয়ে যেতাম, তাহলে আপনি আমাকে বিয়ে করতে আসতেন না, তাই না? মেহরাজ চুপ। মহিমা ব্যাগ থেকে একটা কাগজ বের করে মেহরাজের হাতে ধরিয়ে দিতেই মেহরাজ বলল, কি দোয়া পড়তে হবে? জি। নামাজ যে পড়তে পারবো না। আপনি বিছানায় বসেও নামাজ পড়তে পারবেন। এই একটা ইবাদত দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, নতুবা শুয়ে না পারলে ইশারায়, তবু নামাজের মাফ নেই। ঠিক বলেছ।
আচ্ছা, তুমি কার সাথে এসেছো? যাবেই বা কার সাথে? রাত বাড়ছে কিন্তু। আমি বড় মামার সাথে এসেছি, আর চলে যেতে তো আসেনি। মানে তুমি এখানে থাকবে? এত অবাক হচ্ছেন কেন? অধিকার নিয়েই তো এসেছি। মেহরাজ বিষণ্ণ চোখে নিজের পায়ের দিকে তাকালো। মহিমা ওর কাছাকাছি গিয়ে বসে ওর কাঁধে মাথা ঠেকিয়ে বলল, আপনি যা আছেন, যেমনই আছেন তেমনই আমি আপনাকে চাই। এটা আমার পরীক্ষা, আর আমি এতে পাশ করতে চাই। আমাকে সাহায্য করবেন না? মেহরাজ মৃদু হেসে নিজের ডান হাতটা বাড়িয়ে ধরল। মহিমা সেই হাত আঁকড়ে ধরল। হাসপাতাল থেকে ফিরে ক্লান্ত দেহে আবরাজ শুয়েছিল, ভাবছিল নানান কথা, মেহরাজের প্রতি মহিমার আন্তরিকতার কথা। ডাক্তাররা জানিয়েছেন মেহরাজের পায়ের রোলার দিকে একটা শিরা ইনজুর্ড হয়েছে, একটা মাইনর অপারেশন লাগবে। তাতেই মহিমা চিন্তাক্লিষ্ট। সে গত 2 দিন ধরে রোজা রাখছে। সদ্য বিবাহিত সম্পর্কে এত আবেগ ওদের কথা থেকে এলো আবরাজ ভেবে পায় না। এটা অবশ্যই হৃদয়ের টান, যা মহিমার মনে মেহরাজের জন্য জমা আছে। আর মেহরাজ মহিমার বিয়ের খবর শুনে যে অস্থিরতা দেখিয়েছে, তা একজন প্রেমিক শুভাকাঙ্ক্ষীর চরিত্রেই বাস্তব প্রতিফলন। এইসব পারস্পরিক আবেগের ছিটে ফোটাও কেন মাইশার মধ্যে নেই, তা ভাবতে চেষ্টা করলো আবরাজ। তাদের সম্পর্কের ফাটলটা কোথায়? নাকি তাদের সম্পর্কটাই ফাঁপা দেয়ালের উপর গড়া ঠুনকো প্রাসাদ? ভাবতে গেলে চোখ ঝাপসা হয়ে আসে। কেন যে এই কাটা ভরা রূপের ডালি ঘরে তুলে এনেছিল, যার প্রতিটি ফুল বিষের রসে টইটম্বর। বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলতেই ফোন বেজে উঠল আবরাজের। ফোনের ও প্রান্তে মাইশা। কেমন আছো? এতদিনে তোমার সময় হলো ফোন করার? শান্ত স্বরে বলল আবরাজ। আম্মু অসুস্থ হয়ে পড়েছে জানো তো? আমি কি করে জানবো তুমি কি জানিয়েছো? আমার ফুফাতো বোনটা বিট্রে করেছে, শুনেছো নিশ্চয়ই? কে কাকে বিট্রে করেছে সবটাই শুনেছি। একটা এতিম অসহায় মেয়েকে তার সম্মতি ছাড়া কোনো মদ্যপায়ের হাতে তুলে দেওয়াটা কোথাকার বিশ্বাসযোগ্যতা? ও, তাহলে তো তার দুঃখের কাঁদুনি তোমাদের কাছে গিয়েছে। বেশ খরিদকর্মা মেয়ে, স্বীকার করি। কর্মা তো বটেই, ভালোবাসাকে সম্মান দিতে জানে। সময় মতো স্টেপ নিতে পারাটাও অনেক বড় সৎসাহসের পরিচয়। ওহ, তাই নাকি? সাহসটা তাহলে ওখান থেকেই যোগান দেওয়া হয়েছে। যেমনটা তুমি ভাবো, তোমার ভাবনার উপর তো আমার হাত নেই। যাক, যে জন্য ফোন করেছি। তোমার ভাই কেমন আছে? খারাপ থাকার তো কথা না, কারণ যার চরম বিপদে তার পাশে থাকার জন্য কেউ একজন তার সমস্ত বাধা অতিক্রম করে পাশে এসে দাঁড়ায়, সেই মানুষটির খারাপও তখন ভালো হয়ে ধরা দেয়। তুমি কি আমাকে কিছু বোঝাতে চাইছো? বোঝাতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে মহিমার কাছ থেকে পারলে কিছু শেখো। চড়াত করে মাথায় রক্ত চড়ে গেল মাইশার। মহিমার কাছ থেকে শিখবো আমি? যে মেয়ে আমাদের অন্ন বস্ত্রে প্রতিপালিত, তার কাছ থেকে শিখবো আমি? শেখার কোনো সীমাবদ্ধতা নেই মিশু, যে কেউ যে কারো কাছ থেকে যে কোনো সময় শিখতে পারে। থাক, আমারও তো গুণ নেই মহিমার মতো। একই সাথে 2 ভাইকে পটিয়ে ফেলার মতো প্রত্যুপন্ন মতিত্ব। হোয়াট ডিড ইউ সে? ভুল কিছু বলিনি, ঠিকই বলেছি। এত গুণপনা তো আর আমাদের নেই। 2 ভাইকে আঙ্গুলের ইশারায় নাচাবো? ইউ রিয়েলি এ ব্লাডি বিচ, ইউ নো? তুমি আমাকে বীজ বললে? হাউ ডেয়ার ইউ! তুমি যে নোংরা কথাটা উচ্চারণ করলে তার জবাব আর কি হতে পারে? ডোন্ট ডেয়ার টু কল হেয়ার। পট করে ফোনটা কেটে দিয়ে ডান হাতের 3 আঙ্গুলে চোখ চেপে ধরে নিজেকে সামলালো আবরাজ। বুকের ভেতর থেকে কান্না ঠেলেই বেরোতে চাচ্ছে, কিন্তু পুরুষ মানুষের তো কাঁদতে নেই। কষ্ট অনেক হলেও চোখ ভেজাতে নেই। আবরাজের বুক চিরে কেবল একটা দীর্ঘশ্বাস বেরোলো। কোন মোহের জালে যে সে ফেসেছিল! কাজল কারো চোখ আর গোলাপি ঠোঁটের ভেতরে যে লোকে জিভে এত ধার, কে জানতো? কেবিনে ঢোকার পর থেকেই মেহরাজ বড় ভাইকে লক্ষ্য করছিল। ওর চোখে আবরাজকে খুব গ্লুমি দেখাচ্ছে। এবার প্রশ্ন না করে পারলো না। কি হয়েছে তোমার? না, কিছু না। মাইশা ফোন করেছিল? মাইশার কথা ছাড়, মহিমা কখন আসবে? ও তো বিকেলের দিকে আসে, বাড়ির সব কাজ গুছিয়ে। তারপর তাছাড়া হুট করে ভাবে বিয়েটা হয়ে যাওয়ায় ওর মামিও অনেকটা আপসেট। তাকেও শান্ত করতে হবে। তোর স্ত্রী ভাগ্য ঈর্ষা করার মতো রে। তোমার আবার কি হলো? মাইশার মতো সুন্দরী মেয়ে তো কমই দেখা যায়। সুন্দরী? কটুভাষিনী। তুমি তো তার ভেতরটা খোঁজনি, রূপ দিয়ে যাচাই করেছো। তোমার ভুলটা সেখানে। রূপ চোখ জোড়ায়, কিন্তু গুণ মন ভোলায়। যাক, এখন বিয়ে হয়ে গেছে, এখন আর ওসব ভেবে লাভ কি? মানিয়ে চলতে চেষ্টা করো। কতদিন সেই কথাই বলে, এমন করে যে রাগে গা জ্বলে, জিভে যেন দাঁত বসানো।
কথা তো বলে না, যেন কামড় মারে। হতাশা ঝরে পড়ল আবরাজের কণ্ঠে। কি আর করবে বলো, মানিয়ে নেওয়া ছাড়া এখন উপায় কি? আবরাজ কোনো জবাব দিল না। একবার তাকে খুব চিন্তিত মনে হলো। মহিমা নীরবে মামির পাশে এসে বসলো। মামি চুপ করে শুয়ে আছেন। মহিমা তার কাঁধে হাত রেখে ডাকলো, মামি। রাশেদা বানু কাঁধ থেকে মহিমার হাতটা ঠেলে সরিয়ে দিলেন। মহিমা মৃদু স্বরে বলল, আমাকে ক্ষমা করে দিন মামি। ক্ষমা চাইবার কি আছে, তোর মনের আশা তুই পুরো করেছিস। মামি, আমাকে ভুল বুঝবেন না। উনি আমার জন্যই ছুটে আসছিলেন, কিন্তু নিয়তি ওনাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। আমি ওনার প্রতি নিজের আবেগটা চাপা দিতে পারিনি। আর আমার মান সম্মানের কোনো দাম নেই তোর কাছে? অবশ্যই আছে মামি। আপনি দেখেছেন তো, যে ছেলেটাকে আপনি এনেছিলেন সে একজন মদ্যপায়ী। বিয়ের দিনও সে মদ পান করে এসেছে। বড় মামা নিজে আমাকে বলেছে, মেহেরাজ যদি নাও আসতো তবু আমি একজন মদ্যপায়ীকে বিয়ে করতাম না। খুব যে তত্ত্ব কথা শিখেছিস, এত না ধর্ম ধর্ম করিস। ধর্ম তোকে কি শেখায়, বড়দের কথা না শুনে নিজের মনমানি করতে? ধর্মকে আগাগোড়াই ভুল বুঝে আসছে সবাই। ধর্ম মানেই নারীর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয় মামি। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বালিকা কুমারী মেয়ে জানালো তার পিতা তার অমতে তাকে বিয়ে দিয়েছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই স্বামীর সাথে থাকা না থাকার অধিকার দিয়ে দিলেন। এছাড়াও আরেকজন সাহাবিয়ান তার পিতার দেওয়া বিয়েতে তার অপছন্দের অভিযোগ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার বিয়ে ভেঙে দিলেন। এছাড়াও বিভিন্ন হাদিসে পাত্রপাত্রীর জায়েজ অঙ্গ ভালোভাবে দেখে নেবার আদেশও দেওয়া হয়েছে। সেখানে আমি তো আপনার ওই পাত্র সম্পর্কে কিছুই জানি না, তাকে চোখে দেখিনি পর্যন্ত। তাছাড়া সে হয়েছে, সেদিনের মেয়ে পেট থেকে পড়তে না পড়তে হাদিস ঝাড়া শিখে গেছিস না? রাশেদা মহিমার কথা কেটে দিয়ে বললেন। মহিমা আর কোনো উত্তর করল না। আজ মেহরাজের বাপায় একটা ছোট্ট অস্ত্রোপচার করা হবে বলে মহিমা আজ সকাল বেলাতেই চলে এসেছে। সাথে সৈকত হোসেনও এসেছেন। ওদিকে আবরাজ আর হামিদুল ইসলামও এসেছেন। 10টার দিকে ওটিতে নেওয়া হবে। সকাল থেকে মেহরাজকে কিছুই খেতে দেওয়া হয়নি, কেবল স্যালাইন চলছে। মহিমা নিজেও আজ রোজা রেখেছে। যখন মেহরাজকে ওটিতে নেওয়া হচ্ছিল তখন মহিমা চুপ করে কেবিনের এক কোণে বসেছিল। মেহরাজ নার্সদের কাছে 1 মিনিটের জন্য সময় চাইল। তারা সম্মতি জানিয়ে সরে গেলে মেহরাজ হাত বাড়িয়ে মহিমাকে কাছে ডাকলো। মহিমা নিজেকে যথাসম্ভব সংযত রেখে মেহরাজের সামনে এসে দাঁড়ালো। মেহরাজ মৃদু স্বরে বলল, কি মন খারাপ? মহিমা মাথা নাড়ল, জবাব দিল না। মেহরাজ ওর হাত ধরে বলল, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন একটা কথা মনে হয়েছিল। ভেবেছিলাম যদি কোনোদিন তোমাকে নিজের করে পাই তবে কথাটা বলবো। আপনি ফিরে আসুন, তখন শুনবো। ভেজা কণ্ঠে বলল মহিমা। তার আগে শুনতে চাও না? না, নিজেকে অপেক্ষা করিয়ে রাখতে চাই। কিছু অপেক্ষা বড় আনন্দের, নিজেকে সে আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না। মেহরাজ লম্বা করে নিঃশ্বাস ফেলে বলল। যাই তাহলে। মহিমা ওর দিকে তাকিয়ে নিঃশ্বাসের শব্দে বলল, আসুন। রাশেদা বানু রান্না করে ডিম ভাজছিলেন। মাইশা তার এক বান্ধবীর বাসায় যাচ্ছে। ও দেশের বাইরে ছিল, কিছুদিন হয় ঢাকায় এসেছে। ওর সঙ্গেই দেখা করতে যাবে। রান্নাঘরে উকি দিয়ে মাকে কাজ করতে দেখে বলল, মহিমা ফেরেনি এখনো? রাশেদা গম্ভীর স্বরে বলল। না, নতুন সংসারে ভালোই মজেছে তাহলে। রাশেদা কোনো জবাব দিল না। মাইশা বলল, আমি যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। আচ্ছা। বলেই রাশেদা মেয়ের পিছু পিছু দরজা আটকাতে এলেন। মহিমা না থাকায় এসব ছোটখাটো কাজও এখন তাকেই করতে হচ্ছে। ভেতর থেকে থেকেই রাগটা ফুঁসে উঠতে যাচ্ছে। ওইদিকে ভাই বই শিলা বেগমও রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছে। রাশেদা নাকি তাকে জেনে শুনে অপমান করেছে। শাকিলদের পরিবার পুরো বিষয়টির জন্য শিলা বেগমকেই দোষারোপ করছে। সব মিলিয়ে রাশেদার বাপের বাড়ির দিকে তার অবস্থান যথেষ্ট নড়বড়ে হয়ে পড়েছে। রাশেদা এই কষ্টটাই এখনও হজম করতে পারছে না। মহিমার মতো বোবা প্রাণী যে সময় মতো এমন বিদ্রোহিনীর রূপ ধারণ করতে পারে তা রাশেদার জানা ছিল না। অবশ্যই এই সাহসের উৎস মেহরাজের পরিবার আর তার স্বামী সৈকত হোসেন। অসুবিধা নেই, আজ হয়তো সময় মহিমার পক্ষে, কিন্তু রাশেদারও সুযোগ আসবে। তখন মহিমাকে এক হাত দেখে নিতে রাশেদার দেরি করবেন না। আপাতত মেয়ের শ্বশুর বাড়ি বলে রণভঙ্গে দিয়েছেন ঠিকই, কিন্তু হাল ছেড়ে দেননি। তার মেয়েটার সাথে ওই পরিবারটার বিমাতা সুলভ আচরণ রাশেদাকে মহিমার প্রতি আরো খেপিয়ে তুলেছে। মহিমা কিভাবে সুখী সংসার করে তা তিনি দেখে নেবেন। এখন শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা। লাবণী অর্ধানৃত্যের মতো পড়ে আছে, তার চোখে পানি নেই। গত কয়েকটা দিন ধরে অনেক বলে কেউ ওকে দানা পানি খাওয়ানো যায়নি।
ও যেন স্রেফ পাথর বনে গেছে। কে বা কারা কি খাওয়াচ্ছে তার খবর রাখার শক্তিটুকু লাবণীর অবশিষ্ট নেই। চোখের নিচে স্পষ্ট কালির দাগ। আজ মহিমা ওর সঙ্গে দেখা করার জন্য এসেছে। ওকে দেখেই লাবণী হাউমাউ করে কেঁদে উঠল। মহিমা ওকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেলল। লাবণী কাঁদতে কাঁদতেই বলল, আমার সব শেষ হয়ে গেছে রে মহিমা, সব শেষ। মহিমা ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, সবর করো ভাবি, আল্লাহ সবর পছন্দ করেন। তিনি বলেছেন আমার মুমিন দাসের জন্য জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নেই। যখন আমি দুনিয়া হতে তার প্রিয়ভাজনকে উঠিয়ে নিয়ে যাই আর সে পুরস্কারের আশায় সবর করে। হাদিসটি সহিহ সনদে বর্ণিত। তুমি এভাবে কেঁদো না ভাবি, তোমার এক দরজা বন্ধ হয়েছে, কিন্তু আল্লাহ চাইলে এর চেয়ে বড় দরজা খুলে যেতে কতক্ষণ। লাবণীর বাচ্চা দুটোর একটার বয়স 4.5 আর অপরটির বয়স 2.5। মহিমা বাচ্চা দুটোকেই কোলে নিয়ে আদর করে ওদের সান্ত্বনা দিয়ে এলো। যদিও দুজনেই বয়সে অনেক ছোট, তেমন কিছুই বুঝে না। ওদেরকে বলা হয়েছে আব্বু আল্লাহর কাছে গেছে, তারা এটাকে খুশি মনেই মেনে নিয়েছে। মহিমা ওখানে বসে থেকেই দেখলো লাবণীকে নিয়ে বেশ টানা হেঁচড়া হচ্ছে। প্রতিবেশীরা এক একজন আসছে যাচ্ছে আর নিজেদের মন গড়া বক্তব্যের তবরি ছোটাচ্ছে। কেউ বলছেন এত অল্প বয়সে বিধবা হলো, তার তো আর একটা বিয়ে করতেই হবে, নইলে সামনের দিনগুলো পার করবে কিভাবে। কেউ ইতিমধ্যে বিয়ের প্রস্তাব এনে ইনিয়ে বিনিয়ে তা পেশ করাও শুরু করে দিয়েছে। কেউ সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়ে বসলো, তবে শর্ত দিল বাচ্চা দুটোকে সাথে নেওয়া চলবে না, তাদেরকে কারো কাছে পাল্টে দিয়ে দেওয়া হোক। কেউ বলছে ছোটটাকে সাথে নিতে পারবে, কিন্তু বড়টাকে কারো কাছে দিয়ে দেওয়া হোক। অবশেষে সার্বজনীনভাবে সিদ্ধান্ত হলো লাবণী 40 দিন পর তার বড় ভাইয়ের বাসায় গিয়ে উঠবে। এক পর্যায়ে মহিমা বিনীতভাবে বলতে বাধ্য হলো 40 দিনের সাথে ইসলামের বিধিবিধানের কোনো সম্পর্ক নাই। বিধবার ইদ্যত 4 মাস 10 দিন। এই সময় স্ত্রীর পূর্ণ হক রয়েছে তার স্বামী গৃহে থাকার এবং স্বামীর জন্য শোক পালন করার। প্রত্যেক ব্যক্তিকে সবার জন্য, এমনকি নিজ সন্তানের মৃত্যু শোকেও 3 দিনের বেশি পালন করার নিষেধাজ্ঞা এসেছে। কেবল স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন আর গর্ভবতীদের জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। চলে আসার সময় মহিমা লাবণীকে বারবার বলল, ভাবি তুমি কিন্তু 4 মাস 10 দিনের ইদ্যতটা ঠিকভাবে পালন করবে, কারণ বিধবা স্ত্রীর ইদ্যত মৃত স্বামীর হক। এক একজনের এক এক ফতোয়া শুনতে গেলে তুমি শতবিচ্যুত হতে হবে। তুমি সেটাই করবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। মহিমা লাবণীর বড় ভাবিকেও জানিয়ে দিল যে যত ভালো বিয়ের প্রস্তাবই আনুক না কেন, ইদ্যত শেষ হবার আগ পর্যন্ত তা যেন লাবণীর সামনে উপস্থাপন করা না হয়। এই 4 মাস 10 দিন লাবণী শুধু হাসিব ভাইয়ের বিধবা, আর কিছু না। ইদ্যত শেষেই কেবল লাবণী একজন স্বাধীন নারী বলেই গণ্য হবে, তার আগে না। একে পেয়েও সে এমন আচরণ করে, অথচ সে তো তোর পায়ের নখের যোগ্য না। কয়েকজন বন্ধুকে নিয়ে মাইশাদের আড্ডা বসেছে। আজ ওদেরই আরেক ধনী বন্ধু সোহানের বাড়িতে। সেখানে সদ্য বিদেশ ফেরত রায়হানও এসেছে। সে চুপচাপ বসে সবার কথা মনোযোগ দিয়ে শুনছিল। মাইশার মতো রূপসী মেয়েকে ডিনাই করায় রীতিমতো হতভম্ব সে। মনের আক্ষেপ থেকে এক পর্যায়ে উপরোক্ত মন্তব্যটাই করে বসলো সে। ওর এই কমেন্ট মাইশার ক্ষত স্থানে শান্তির মলম লাগালো যেন। প্রায় সারাদিনই চললো ওদের ম্যারাথন আড্ডা। বিকেলে রায়হান মাইশাকে বাড়িতে ড্রপ করে দেওয়ার অফার করলো। মাইশাও সানন্দে রাজি হলো। পথ চলতে চলতে রায়হান হঠাৎ বলে উঠলো, কি মনে করে এমন সেকেলে গোয়ারের সাথে আছো তুমি? আমেরিকা হলে তো এতদিনে তোমার ডিভোর্স হয়ে যেত। মাইশা স্নান সুরে বলল, আসলে আমি ওখানে ঠিক বুঝে উঠতে পারছি না। দেশের বাইরে থাকলেও ওর ধ্যান ধারণা বড্ড সেকেলে। আমার প্রতিটা জিনিসই ওর কাছে সমস্যা মনে হয়। এভাবে বেশি দিন একটা সম্পর্ক টেনে নেওয়া যায় না মাইশা। তুমি সাধারণ কোনো মেয়ে নও, তুমি অনেক পুরুষের সাধনার ধন। আবরাজকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত তোমার। শুনে মাইশা মুখ টিপে হাসলো। নিজের রূপের গর্ভে আরো গর্বিত ফিল করলো সে। হাসি মুখে জানতে চাইলো, কিভাবে সেটা? ব্যাকরেস্টে হেলান দিয়ে মাথাটা কাত করে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল মাইশা। বাতাসে ওর চুলগুলো এলোমেলো ভাবে উড়াউড়ি করছে। রায়হান সেদিকে তাকিয়ে বলল, ডিভোর্স দিয়ে জাস্ট ডিভোর্স হিম। মাইশা একটু চমকে তাকালো। রায়হান ধীরে ধীরে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সামনের দিকে তাকিয়ে বলে চলল, আই রিয়েলি মিনি, এখনই এই স্টেপ না নিলে পরে কাজটা কঠিন হয়ে যাবে। তুমি তার জন্য টোটালি আনফিট। ওকে বলো গ্রাম থেকে একটা গেও ভূত ধরে আনতে আর ওর বুড়ো বাপের মুখে সুপের চামচ ধরতে। তাতেই তোমার হাজবেন্ড স্যাটিসফাইড হবে। তোমার জন্ম এসব আদিক্ষেতা করার জন্য হয়নি। রায়হানের উচ্ছ্বসিত প্রশংসায় শিহরিত হলো মাইশা। সত্যিই তো, কত সস্তা দরেই না সে নিজেকে বিক্রি করে দিয়েছে।
মাইশাকে বাড়িতে নামিয়ে চলে যাবার আগে রায়হান মাইশার সাথে নেক্সট মিটিং এর ব্যাপারে ওয়াদাবদ্ধ হলো। মাইশার চোখে এখন নতুন স্বপ্নের সমারোহ। সে এখন ভাবতে শুরু করেছে আবরাজকে তার যোগ্যতার সীমারেখা স্মরণ করিয়ে দেওয়া উচিত, এবং ডিভোর্সই হচ্ছে সেই জবাব যা আবরাজের মুখে চপেটাঘাত করতে যথেষ্ট। মেহরাজকে আজ হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে। মেহরাজকে প্রথম কিছুদিন বাম পায়ের জন্য একটা স্ক্রাচের টেম্পোরারি সাপোর্ট নিয়ে চলাফেরা করতে বলা হয়েছে। পাশাপাশি সেই ধীরে ধীরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে বলে আশ্বাস জানিয়েছে ওর ডাক্তাররা। এদিকে হাসপাতালের সাথে সকল ফর্মালিটিস সেরে আবরাজ কেবিনে এসে দেখলো সমস্ত জিনিসপত্র গোছানোর কাজ প্রায় শেষ করে এনেছে মহিমা। সে আজ মেহরাজকে বিদায় জানাতেই হাসপাতালে এসেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই সৈকত হোসেন চলে আসবেন ওকে নিয়ে যেতে। তাই মহিমাও নিজেও বোরকা নিকাবে একেবারে তৈরি হয়ে আছে। মেহরাজের প্রাত্যহিক ওষুধগুলো একটা বক্সে ভরে সেটা ব্যাগে ভরবার আগে মেহরাজকে দেখিয়ে নিল। এটাতে আপনার দুপুরের ওষুধ আছে, সময় মতো কিন্তু খেয়ে নেবেন। খেয়ে নেবো মানে? তুমি যাচ্ছ না? এটাতে আপনার দুপুরের ওষুধ আছে, সময় মতো কিন্তু খেয়ে নেবেন। মেহরাজ কিছুটা চমকে তাকালো। খেয়ে নেবো মানে? তুমি যাচ্ছ না? মহিমা কাজ রেখে মেহরাজের দিকে তাকালো। ওর তাকানোর ভঙ্গিতে এক পলকেই সবকিছু পরিষ্কার হয়ে গেল মেহরাজের কাছে। মনে পড়লো কোন পরিস্থিতিতে ওদের বিয়ে হয়েছে। গত 8টা দিন মহিমার আন্তরিক সেবা যত্নের ফলাফল আজ মেহরাজ সুস্থ অবস্থায় বাড়ি ফেরা। এত কিছুর পরেও সামাজিক স্বীকৃতির প্রশ্নটা থেকেই যায়। মহিমাকে ওই বাড়ির বউ করে তুলে নেওয়া হয়নি এখনো। মহিমা আইনত বা ধর্মত মেহরাজের স্ত্রী হলেও সমাজ বলে একটা কথা আছে। লোক সমাজে মহিমার স্বীকৃতি জ্ঞান স্বরূপ একটা আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে, যা ইসলাম ছেলেদের উপর ওয়াজিব করেছে। কনের পিতার উপর এই বাধ্যকতা নেই। বরের সামর্থ্যের ভিত্তিতে কনে তুলে আনার সময় তার মহারণা পরিশোধ করে সমাজে তার স্ত্রী রূপে গণ্য করে স্বীকৃতি স্বরূপ একটি ওয়ালিমিয়ার আয়োজন বরের জন্য বাধ্যতামূলক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামর্থ্যের ভিত্তিতে শুধু মধু ও খেজুর দ্বারা ওয়ালিমিয়া করেছেন, আবার কখনো খাসি জবাই করেও ওয়ালিমা করেছেন। এটা সম্পূর্ণ পাত্রের সামর্থ্যের উপর নির্ভর করে, কিন্তু নিয়ম হলো সে ওয়ালিমিয়া করবে এবং লোক সমাজে জানান দিবে যে এই মেয়েটি আমার স্ত্রী। মেহরাজের মনটা হঠাৎ একটু খারাপই হয়ে গেল। আস্তে করে বলে বসলো, এই কদিনে অভ্যেসটা একদম খারাপ করে দিলে। বাড়ি ফিরে একা এসব কিভাবে করবো জানি না। মহিমা অসহায়ের মতো তাকিয়ে রইল। এরই মধ্যে আবরাজ কেবিনে ঢুকলে ওদের কথাবার্তা আর বেশি দূর এগোল না। মহিমা এক পাশে সরে গেল। আবরাজ মেহরাজের পাশে বসে ওর সাথে কোনো একটা বিষয়ে মৃদুস্বরে আলাপ করতে লাগলো। তখন মহিমা এসে আবরাজের ওদূরে দাঁড়িয়ে সামান্য কেসে বলল, ভাইয়া, যদি অনুমতি দেন তবে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আবরাজ কথা বন্ধ করে কিছুটা বিস্ময়ের সাথে ঘাড় ফেরালো। তবে মহিমার দিকে সরাসরি তাকালো না, কারণ ও জানে মহিমা সবসময় একটা সৌজন্যমূলক দূরত্ব সবসময় মেনটেন করে ওর সাথে, যেটার উপর নাম পর্দা। মহিমা অবশ্য চলে যাবার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে হিজাব নিকাবে আবৃত হয়ে আগে থেকেই বসেছিল। এবার আবরাজ কথা বন্ধ করায় ও কিছুটা দ্বিধাজড়িত কণ্ঠে বলতে শুরু করলো, ভাইয়া, আপনি সর্ববিচারে আমার বড়, আমার গুরুজন। আপনাকে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই। কেবল আপনার ছোট বোন বা শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। মহিমার কথা শুনে আবরাজ ও মেহরাজ দুজনেই নীরব। পুরো ঘরটাতে বিরাজ করছে পিনপতন নীরবতা। মহিমা বলল, ভাইয়া, মাইশা বয়সে আমার কিছুদিনের বড় হলেও আমরা সমবয়সীদের মতো একসাথে বেড়ে উঠেছি। কিছুটা উচ্চাকাঙ্ক্ষা ওর মধ্যে থাকলেও ও তো বেসিক্যালি একটা মেয়ে মানুষ, আর একটা মেয়ের কাছে তার সংসার সবসময় সর্বোচ্চ দাবি রাখে। হয়তো মাইশা নিজেকে সঠিকভাবে আপনার কাছে তুলে ধরতে পারেনি বা সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি, যার ফলে আপনাদের মধ্যকার ভুল বোঝাবুঝিটা খুব অনায়াসেই ডালপালা মেলতে পেরেছে। যদি এক্ষুনি এটাকে রোধ না করেন, এই দৃঢ়ত্ব বিশাল রূপ নেবে। আপনার ছোট বোন হিসেবে আমার আন্তরিক অনুরোধ ভাইয়া, আপনি মাইশাকে ফিরিয়ে আনুন। সাজানো গোছানো সংসার সব মেয়ের পছন্দ, ওর পছন্দগুলোকে গুরুত্ব দিন। সংসার টিকিয়ে রাখার জন্য মানুষ তো কত কিছুই করে। আপনি মাইশার ভুলগুলো ক্ষমা করে দিয়ে ওকে আপন করে নিন। আমরা আমাদের বাবা মা ভাই বোনদের শত ভুল থাকলেও তাদের ছেড়ে দিতে পারি না, কারণ তাদের সাথে বন্ধনটা অটুট। কেবল স্বামী স্ত্রীর মতো আত্মার বন্ধনকে অল্প বিস্তর সমস্যার কারণে ভেঙে ফেলার মতো ভয়াবহ সিদ্ধান্তের দিকে ধাবিত হই। মাইশাকে আপনি সুযোগ দিন, হয়তো ও নিজেকে বদলে ফেলার একটা প্রয়াসও পাবে। তবু ওকে দূরে ঠেলে দিয়ে সম্পর্কটাকে ঝুঁকির মুখে ফেলে দেবেন না। ওকে ফিরিয়ে নিয়ে আসুন। বাবার জন্য ভাববেন না, ইনশাআল্লাহ বাবার দেখাশোনা করার জন্য তো আমি আছি।
মাইশা আসলে ঘরোয়া কাজে অতটা অভ্যস্ত নয়, তবে তার মানে এই না যে কখনো অভ্যস্ত হবে না। আপনাদের জীবনে বরকতের ছোঁয়া লাগলে মাইশা সংসারে মন দিতে বাধ্য। ওকে ফিরিয়ে আনুন ভাইয়া, প্লিজ। ছোট বোনের অনুরোধটা ফেলে দেবেন না। বলতে বলতে মহিমার কণ্ঠস্বর বাষ্পরুদ্ধ হয়ে গেল। ওরা কেউই লক্ষ্য করেনি ওদের সবার অবসরে কখন যে সৈকত হোসেন এসে দাঁড়িয়েছেন। তিনি নীরবে সব শুনছিলেন। মহিমার কথা শেষ হলে সৈকত সাহেব পিছন থেকে বলে উঠলেন, মহিমা সহ ওরা দুই ভাইও একসাথে দরজার দিকে তাকালেন। সালাম দিয়ে আবরাজ এগিয়ে গেল। মেহরাজ এই পরিসরে এক পলকে মহিমার দিকে তাকালো। মহিমা আনমনে মেহরাজের দিকে তাকাতে গিয়ে ওর দৃষ্টিতে বন্দী হলো কয়েক সেকেন্ডের জন্য। আরক্ত নয়নে মুখ নামিয়ে নিল সে। মেহরাজও চোখ সরিয়ে নিল। এরই মধ্যে হামিদুল ইসলাম চলে আসায় সৈকত হোসেন তাকে জানালেন যে তিনি মহিমাকে বাড়ি নিয়ে যেতে চাইছেন। সব শুনে হামিদুল ইসলাম বললেন, মেহরাজের শরীরটা একটু ভালো হলেই তিনি একটা চাইনিজ রেস্তোরাঁতে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের উপস্থিতিতে মেহরাজ আর মহিমার ওয়ালিমেতা সম্পূর্ণ করে ফেলবেন। পুরোটা সময় আবরাজ নীরব রইল, নিজ থেকে আর কোনো কথা বলল না। মহিমা তাদের সবাইকে সালাম জানিয়ে চলে আসার মুহূর্তে মেহরাজের দিকে তাকিয়ে মৃদুস্বরে সালাম দিয়ে তারপর মামার পিছনে পিছনে বেরিয়ে গেল। বিকেলে রান্না করার সময়ও মহিমা বারবার আনমনা হয়ে যাচ্ছিল। কেবলই মনে হচ্ছিল মেহরাজের কথা। সে ঠিকমতো ওষুধ খাচ্ছে তো? এই কদিন মহিমা তাকে ওষুধপথ্য খাওয়ানোর পাশাপাশি ওর পোশাক পরিচ্ছদের দিকেও কড়া নজর রেখেছে। অসুস্থ হলে পরিচ্ছন্ন গেটআপ মনের উপর একটা পজিটিভ প্রভাব ফেলে। মেহরাজ খেয়াল করে নিজের শার্টটা বদলেছে তো নাকি এক শার্টেই দুদিন চালিয়ে দিচ্ছে। বিকেলে স্যুপটা খেয়েছে তো স্যুপটা কি গরম করে খেয়েছে নাকি ঠান্ডায়? ওহ, চিন্তায় মাথা হ্যাং হয়ে যাচ্ছে মহিমার। চেষ্টা করেও মাথা থেকে মেহরাজের চিন্তা দূর করতে পারছে না। এরই মধ্যে একবার চায়ের হাঁড়িতে গরম সেকাও খেয়েছে। তখনই মনে পড়লো মাইশা ওর কাছে চা চেয়েছিল। মহিমা দ্রুত হাতে চা বানালো। মাইশার রুমের সামনে গিয়ে দেখলো মাইশা ফোনে কারোর সাথে হাসি মুখে গল্প করছে। মহিমা চায়ের চামচ দিয়ে কাপে সামান্য টুংটাং শব্দ করতেই মাইশা ফিরে তাকালো। মহিমাকে দেখে ফোনে কথা শর্টকাট করে ফোন রেখে দিল। মহিমা হাসি মুখে ঘরে প্রবেশ করে মাইশার হাতে চা দিয়ে বলল, তুমি তো বেশ মেয়ে মাইশা, এত ভালো চা বানাতে পারো, অথচ আমাকে তো কোনোদিন বলনি। মাইশা অবাক হয়ে তাকালো। মানে আমি ভালো চা বানাই এই তথ্য তোমাকে কে দিল? কেউ দেয়নি, আমি আড়াল থেকে শুনে ফেলেছি। আবরাজ ভাই তো তোমার বিরহে কাতর প্রায়। সারাক্ষণ মাইশা আর মাইশা, সব সময় তোমার প্রশংসা করতে শুনি। আমার তো তাকে বেশ অনুতপ্তই মনে হলো মাইশা। মাইশা চায়ে চুমুক দিতে গিয়েও কিছুটা থমকে গেল। মহিমা বলেই চলল, আর হবেই না বা কেন? তোমার মতো চমৎকার মনের মেয়ে সে কোথায় পাবে? তোমার সৌন্দর্যটা তো বোনাস পাওয়া। ভেতর বাহির সমান সুন্দর কজনের হয় বলো তো? আমি তো বলি বেচারার উপর এবার একটু দয়া করো। দেখো মাইশা, আমরা হলাম মানুষ। চামড়ার মুখ দিয়ে যত কথাই বলি না কেন, তার কোনোটাই কিন্তু মন থেকে বলি না। তোমাকে আমি যতটুকু চিনি, তুমি তো তেমন মেয়ে নও। আবরাজ ভাই তোমাকে বুঝতে পারলে তোমার ভক্ত হয়ে যাবে। মাইশার চেহারা নরম হয়ে এলো। সে নীরবে চা খেতে লাগলো। প্রশংসায় মন ভিজে না এমন মানুষ দুনিয়ার বুকে আদৌ কি আছে? মাইশাকেও কিছুটা চিন্তিত মনে হলো। মহিমা আর চোখে ওর দিকে তাকিয়ে বেরোতে গিয়ে বড় মামার মুখোমুখি পড়ে গেল। সৈকত হোসেন বললেন, কেন নিজেকে গুণাগার বানাচ্ছিস রে মা? তোকে আমি ছেলেবেলা থেকে চিনি। স্বেচ্ছায় সজ্ঞানে তুই কখনো মিথ্যা বলিস না। আজ যে একটার পর একটা মিথ্যা বলে চলেছিস। হাসপাতালে আবরাজকে তুই যা বলেছিস তার সবটাই আমি শুনেছি। আবার এখানে মাইশাকে যা বললি সবাই শুনলাম। কেন মিথ্যাচার করছিস রে মা? কি পাবি এসব করে? মহিমা ধরা পড়া কণ্ঠে বলল, মামা, ইসলামে মিথ্যে বলা হারাম, কবিরা গুনাহ। কিন্তু 3টি ক্ষেত্রে ইসলাম মিথ্যা বলার অনুমতি দিয়ে থাকে। তার একটি হলো স্বামী স্ত্রী মিল করানোর ক্ষেত্রে। আমি ওদের দুজনের দূরত্ব কমিয়ে দুজনকে কাছাকাছি করতে সম্ভাব্য সকল রকম চেষ্টা করছি মামা। জানি না মা, তোর এই চেষ্টা কতদূর কাজে দেবে। পরদিন বিকেলের দিকে মহিমাকে অবাক করে দিয়ে সত্যি সত্যি আবরাজ এসে হাজির হলো। সাথে করে নিয়ে এলো প্রচুর নাস্তা আর একতরা ফুল। মহিমা মাইশার হাত ধরে অনুনয় করে বলল সেজন্য আবরাজ ভাইয়ার সাথে আজ ফিরে যায়, কারণ সে তো নিজেই অপযাজক হয়ে ওকে নিতে এসেছে। মাইশা সেভাবেই ড্রয়িং রুমে আসছিল, কিন্তু মহিমার উপর্যুপরি অনুরোধের কারণে মাইশা জামা বদলে সুন্দর করে সেজেগুজে আবরাজের সামনে এলো। আবরাজ নির্বাক হয়ে গেল মাইশাকে দেখে। অবশেষে মহিমার আন্তরিক প্রচেষ্টায় সেদিন মাইশা আবরাজের সাথে বাড়ি ফিরল। রাতেই মেহরাজের ফোন এলো। ভালোই তো ম্যাচ মেকিং শুরু করেছো। কেবল আমার বেলাতেই যত উদাসীনতা, তাই না? এভাবে কেন বলছেন? আমি কি আপনার বেলায় উদাসীন হতে পারি? হচ্ছ তো।
সে কবে ওয়ালিমার ডেট আসবে তারপরে তুমি আসবে? কেন ভাইয়ার মতো আমি কি যে তোমাকে নিয়ে আসতে পারতাম? আপনি কিসের সাথে কি মেলাচ্ছেন? ওরা তো স্বামী স্ত্রী। তাই না? আর আমরা কি? না মানে আমাদের তো ওয়ালিমা হয়নি, তাই আপনার ওভাবে আসাটা ভালো দেখাতো না। আমি এত সব জানি না, শুধু জানি আমার চোখ থেকে ঘুম পালিয়েছে। কারো হাতের স্পর্শ ছাড়া এ চোখে ঘুম আসবে বলে মনে হয় না। আমি কি করতে পারি বলুন? মাইশাকে বুঝিয়ে আবরাজের সাথে ফেরত পাঠাতে পারো, আর নিজের বেলায় কিছু করতে পারো না? মহিমা চোখ একটু পর বলল, আল্লাহ চাইলে তো আমরা একদিন ইনশাআল্লাহ এক হব। ততদিনে ধৈর্য পরীক্ষাটুকু তো দিতেই হবে, তাই না? দীর্ঘশ্বাস ফেলে মেহরাজ টুকটাক দুই একটা কথা বলে ফোন রেখে দিল। দেখতে দেখতে মেহরাজের ওয়ালিমার দিন ঘনিয়ে এলো। এর মধ্যে মাইশার কাগজপত্রও চলে এলো। দেখা গেল মেহরাজের ওয়ালিমার পরের সপ্তাহে আবরাজ আর মাইশার যাবার দিন ঠিক হয়েছে। সিদ্ধান্ত হলো যেহেতু মহিমা চলে আসছে এ বাড়িতে, তাই আপাতত পাপন ঢাকাতেই মেহরাজ আর মহিমার সাথে থাকবে। পাপন নিজেও যথেষ্ট খুশি। তবে সেদিনের পর থেকে আবরাজ নিজেও যথেষ্ট সংযত থাকার চেষ্টা করে, কারণ সে আর তিক্ততা চায় না। বিশেষ করে মেহরাজ আর মহিমাকে কিছুদিন কাছ থেকে দেখার পর আবরাজের মনে সংসারের প্রতি এক নতুন চাওয়ার জন্ম দিয়েছে। ও মনে প্রাণে মাইশাকে সংসারের বাঁধনে বেঁধে ফেলতে চাচ্ছে, আর সেটা করার একটাই পথ। মাইশা আর ওর একটি সন্তান প্রয়োজন, যে ওদের দুজনের সম্পর্ককে আরো মজবুত করতে সাহায্য করবে। বিয়েতে আমার সবচেয়ে বেশি আনন্দ করার কথা ছিল, অথচ আজ। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললো লাবণী, পুনরায় বলল, আমি তো বাসা থেকে একদম বেরোই না রে। লাবণীর ক্লান্ত গম্ভীর কণ্ঠস্বর মহিমার কানে নতুন ঠেকল। সে অপরাধীর সুরে বলল, আমি জানতাম তোমার পক্ষে ওয়ালিমাতে যোগ দেওয়া সম্ভব হবে না। আসলে আমি নিজেও তো তোমার খোঁজ খবর ঠিক মতো রাখতে পারছি না, কিন্তু আমার প্রতিদিনই জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো, বাচ্চারা কেমন আছে, কিভাবে তোমাদের দিন কাটছে। লাবণী খানিক নীরব থেকে বলল, কেমন আর থাকবো, বেঁচে আছি, আর বাচ্চারা ভালোই আছে। তবে পৃথিবীটাকে একেবারে নতুন করে চিনতে পারছি রে মহিমা। আপনজনদের আসল রূপ দেখতে পারছি। আগে জানতাম না যে প্রত্যেকেই আমরা আসলে একটা ভারী মুখোশ পরে আছি। সেই মুখোশটা খসে গেলে চিরচেনা মুখটাকেও বড় অচেনা মনে হয়। আমি এখন আমার চিরচেনা ভাই ভাবিকেও ঠিকমতো চিনতে পারছি না। সবর করো ভাবি, হাসিব ভাই নেই, তুমি নিজেও স্বাবলম্বী নও। হয়তো এ কারণেই তোমার এমন মনে হচ্ছে। স্বার্থপরতা মানুষকে নিষ্ঠুর করে দেয়। আমার খুব ভয় হয় রে মিমু, জানি না কোন পাকে চক্রে পড়ে যাচ্ছি। গতকালও হাসিবের এক ফুপু এসেছিল আমার বিয়ের সম্বন্ধ নিয়ে। বলে আমার বয়স কম, বিয়ে হওয়া দরকার। আমার যৌবন নিয়ে উনি খুবই চিন্তিত, বুঝলি। কাকে কি বলবো, এসব শুনে বুকটা ফেটে যেতে চায় রে। ওরা আমার এই কষ্টটাকে পর্যাপ্ত মনে করছে না, আরো কষ্টের বোঝা চাপিয়ে দিতে চাইছে। আমি জীব মৃত্যের মতো বেঁচে আছি, এটা ওদের চোখে পড়ছে না। আচ্ছা, একটা মেয়ের বিয়ে কি সব? কেন ওরা এমন করে বলতো? আমার বাচ্চা দুটোর কি হবে তা ওরা একবার ভাবে না। ওদের যত ভাবনা আমাকে নিয়ে। ওরা বোঝে না আমি যত ভালো বিয়েই করি না কেন, আমার বাচ্চারা কখনো একটা বাবা পাবে না। মহিমা কিছুক্ষণ নীরব থেকে বলল, আসলে আমাদের মাঝে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে আমরা অনেক বড় বড় ভুল করে বসি। হাসিব ভাইয়ের ফুফুর বিয়ের সম্বন্ধটা এখনই আনা উচিত হয়নি। তোমার ইদ্যত তো এখনো চলছে। বিধবাদের ইদ্যত চলাকালীন সময়ে তাদের বিয়ের প্রস্তাব দিতে হয়, স্বয়ং কোরআনে নিষেধ করা আছে। বিধবাদের ইদ্যত চলাকালীন সময়ে তাদের বিয়ের প্রস্তাব দিতে স্বয়ং কোরআনে নিষেধ করা আছে। ইদ্যত শেষ হয়ে গেলে দিতে পারতো, এত তাড়ার তো কিছু নেই। যেখানে আমি বিয়ে করতে চাচ্ছি না সেখানে ইদ্যতের আগে বা পরে কেন উনি বিয়ের প্রস্তাব আনবেন? তাছাড়া এদের নানান বিতর্কে আমি পেরেশান হয়ে আছি। কেউ বলে স্বামী মরেছে সাদা কাপড় পরো, কেউ বলে না রঙিনই পড়তে পারবে, হাদিসে আছে। কেউ বলে এটা করো, তো আরেকজনে বলে এটা করো না। কোনটা শুনবো? কেন মেয়েদেরই এত জ্বালা? কেন পুরুষরা গায়ে বাতাস দিয়ে ঘুরে বেড়াবে? তোর হাসিব ভাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এটা কি আমার দোষ? অথচ এখানে বুক মোচড়ানো কষ্টটাও আমার। ইদ্যত নাকি বললি, সেটা আমাকেই করতে হবে। আমার বাচ্চাদের নিয়ে অথৈ সাগরে আমি পড়েছি। একটা পুরুষ এলে তো আর তাকে ইদ্যত করতে হতো না, আর আমার মতো কাঁদতেও হতো না। জানি না আল্লাহ কেন এত দুঃখ মেয়েদেরকেই দিলেন। জানি হয়তো বলবি এসব কথা বললে গুনাহ হবে, কিন্তু প্রশ্নগুলো আমাকে কুড়ে খায়। আমি কোনো উত্তর খুঁজে পাই না। কেন আমার সাথে এমন হলো? আমি কি পাপ করেছিলাম? বলতে বলতে হাউমাউ করে কান্না করে উঠল লাবণী। মহিমা লাবণীকে বাধা দিল না।
ওকে ওর মনের রাগ ক্ষোভ সব উগরাতে দেখেও চুপ করে রইল। বলুক, কষ্টের কথা বললে শব্দের সাথে কষ্টগুলোও যেন বাষ্প হয়ে উড়ে যায়। লাবণী হয়তো কথাগুলো বলার মতো কাউকে পাচ্ছেন না। মহিমা লাবণীর কান্না থামলে ধীরে ধীরে বলল, আমি জানি তুমি খুব কষ্ট থেকে এই কথাগুলো বলছো, কিন্তু সত্য না জেনে কারো উপর দোষারোপ করা কি ঠিক বলো? তুমি যা বলছো তাতে স্বাভাবিকভাবেই মনে হবে, এমনকি তোমার নিজের মনের কোনো এক কোণে উচ্চারিত হবে যে আমার সাথে অবিচার করা হচ্ছে, আমার উপর জুলুম হচ্ছে। আর তখন ব্যাপারটা এমন দাঁড়াবে যে আল্লাহ তোমার সাথে ন্যায় বিচার করছেন না, নাউজুবিল্লাহ। অথচ তুমি যদি পুরো ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করো তাহলে বুঝতে পারবে তোমার সাথে আলাদা করে কিছু করা হচ্ছে না, তুমি গোটা সৃষ্টিকুলের একটা অংশ মাত্র। আর এই সিস্টেমটা যদি তুমি দেখো তবে বুঝবে যে তোমার সাথে কোনো রকম অবিচার হয়নি। তুমি মেয়ে বলে তোমার উপর কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়নি। তোমার রাগ হচ্ছে কেন? তোমাকে ইদ্যতের মতো একটা নির্দিষ্ট সময়কাল পার করতে হচ্ছে কেন? ছেলেদের এটা করতে হয় না? দেখো ভাবি, সৃষ্টিকুলের যে যে কাজের জন্য নির্বাচিত সে তো সেটাই করবে। আকাশের কাজ আকাশের, জমিনের কাজ জমিনের। জমিন যদি বলে আকাশ কেন বৃষ্টি বর্ষাবে, বজ্রপাত নিক্ষেপ করবে, আর আমি জমিন কেন সমস্ত কিছুকে আমার বুক পেতে নেব? কেন আমি আকাশের মতো শূন্য ভেসে থাকতে পারবো না? এই বলে জমিন যদি বিদ্রোহ করে বসে তাহলে গোটা সৃষ্টিকুল পা রাখার জায়গা পাবে না। নিভৃতে জমিনে চড়ে বেড়াতে পারবে না, নদী গিয়ে সাগরে মিশতে পারবে না, ফল ফসলের আবাদ হবে না। জমিনের বুকে থাকা সমস্ত কিছু হারাবে তাদের আশ্রয়। আবার জমিন ও তার মধ্যকার সবকিছুর জন্য আকাশ অপরিহার্য। আকাশ না হলে কারো চলবে না, আমরা হয়ে পড়ব অরক্ষিত। মহাকাশের যাবতীয় বিপদ আপদ পৃথিবী পৃষ্ঠে আঘাত এনে জমিন ও তার ভেতরের সবকিছুকে ধ্বংস করে দেবে, কিন্তু আকাশের কারণে সেটা পারছে না। আকাশ তার বায়ুমণ্ডলের 3টি স্তর দিয়ে জমিনকে ঢেকে রেখেছে। এমনি ভাবে আমাদের মানব প্রজাতির বেড়ে ওঠা, বংশ বিস্তার করা এবং সমস্ত কিছুর আশ্রয় হলো নারী প্রজাতি। পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ নারী পুরুষ 2 প্রজাতি রেখেছেন, আর নারীকে করেছেন তাদের জন্মদাত্রী, আবার পুরুষকে করেছেন সেই নারীরই রক্ষাকর্তা হিসেবে। নারী কেবল একজন সাধারণ মানুষ নয়, সে একজন গর্ভধারিণী। সমস্ত সৃষ্টিকুলের প্রাণী এই প্রজাতির গর্ভ নিঃসৃত। মহান আল্লাহ নারী প্রজাতির মাধ্যমে তার সমস্ত সৃষ্টিকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন। নারীর গর্ভে বেড়ে ওঠে বংশ পরম্পরা, পুরুষে গোটা সন্তানের নিবৃত্তে বেড়ে ওঠে। এভাবেই নর এবং নারীকে মহান আল্লাহ একে অন্যের পরিপূরক করে তৈরি করেছেন। ইদ্যতের যে অভিযোগটা তুমি করলে সেটা ওই গর্ভধারণ প্রক্রিয়ারই একটা অংশ। কারণ স্বামী মারা যাবার পর স্ত্রী সেই স্বামীর শুক্রাণু তার গর্ভে বহন করছে কিনা তা প্রকাশ পাবার সর্বোচ্চ সময়কাল 4 মাস 10 দিন। এরপরে স্ত্রী সেই স্বামী হতে মুক্ত। সে আর 10টা স্বাধীন মেয়ের মতো নিজের ব্যাপারে যে কোনো হক সিদ্ধান্ত নিতে পারবে। পুরুষের ইদ্যত নেই, কারণ পুরুষের গর্ভধারণ নেই। পুরুষ তো একসাথে অধিক স্ত্রীর সংসর্গেও সুস্থ জীবনযাপন করতে পারে, যেটা নারীর পক্ষে অসম্ভব। নারী একসাথে অধিক স্বামী রাখতে পারবে না, তাকে কারো একার হয়ে থাকতে হবে। আর নারী এটা কেন পারবে না তা আজকের মেডিকেল সায়েন্স খুব ভালোভাবে প্রমাণ করেছে। যিনি সৃষ্টি করেছেন তার চেয়ে বেশি আর কে জানবে সেই সৃষ্টির ভালো মন্দ? বলো তো, মানুষের তৈরি বিধান তো আজ গড়ে, আবার কাল আরেকজন এসে ভাঙে। যুগ পরিক্রমায় সেসব বিধানে কত সংশোধন আনতে হচ্ছে। ইসলাম ছাড়া বাকি সব ধর্মের যুগে যুগে প্রচুর সংস্কার করতে হয়েছে, হচ্ছেও। কখনো শুনেছো ইসলামের কোনো বিধান কখনো পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করতে হয়েছে? হয়নি, আর হবেও না। 1450 বছর আগের কোরআনিক বিধিবিধানের সাথে আজ সায়েন্স একাত্মতা প্রকাশ করেছে। সায়েন্স নিজেও প্রতিনিয়ত তার ফলসিফিকেশন টেস্টের কারণে প্রায় ভুল বা মিথ্যা প্রমাণিত হচ্ছে। কই কেউ বলুক দেখি ইসলামের অমুক বিধানটা মানবতার বিরুদ্ধে। শোনো ভাবে, আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখো, তার বিধান মোতাবেক জীবন চালাতে চেষ্টা করো, আর সবার কথা শুনে মাথা গরম করো না। মনে রেখো, আল্লাহ তাআলা নিজেই আমাদের আশ্বস্ত করে বলেছেন, সুতরাং কষ্টের পরেই তো স্বস্তি আছে। নিশ্চয়ই কষ্টের পরেই আছে স্বস্তি। লাবণী চুপচাপ মহিমার কথাগুলো শুনলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে মাঝে মধ্যে নিজের টেম্পার ধরে রাখতে পারি না আজকাল, তাই এলোমেলো বলে বসি। আমি তো পাপী, আমার মতো গুনাহগারকে কি আল্লাহ ক্ষমা করবে? আল্লাহর আরেক নাম গফুরুর রাহিম। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আর গুনাহগার তো আমরা সবাই। তিনি চান আমরা সত্যগুলো জানি, তাই তিনি প্রত্যেক নরনারীর উপর ইলম অর্জনকে ফরজ করে দিয়েছেন। অথচ আজ আমরা নিজেদের দুনিয়াবী সুবিধার্থে কি না শিখেছি, কেবল শিখিনি আখিরাতে পার হবার বিদ্যা। আমরা এখনো জানি না যে দুনিয়া সমান আখিরাত। ফোন ছাড়ার আগে লাবণী বলল, তোর জন্য দোয়া করি,
তুই সুখী হ, স্বামী সোহাগী হ। আবরাজের সাথে কথা বলেই মহিমার বিয়েতে সকল ফ্রেন্ড সার্কেলের দাওয়াত করেছে মাইশা। রায়হান এসেই বলল, তোমাকে তো আফসরির মতো লাগছে মাইশা। মাইশা সামান্য হাসলো, কারণ ওই স্তু বাক্যটি সে জীবনে বহুবার শুনেছে। তাই এসব কথা মাইশার মনে আর তেমন কোনো আন্দোলন সৃষ্টি করে না। বন্ধু পরিবেষ্টনে মাইশার জম্পেস আড্ডা দেখে আবরাজের কিছুটা অস্বস্তি লাগছিল, কারণ ওর গোটা ফ্রেন্ড সার্কেল তো বটেই। ওর দুজন বন্ধুকেও লক্ষ্য করে দেখেছে আবরাজ, তারা হা করে মাইশার দিকে তাকিয়ে আছে। আবরাজের ইচ্ছে করছিল মাইশাকে টেনে ওখান থেকে সরিয়ে দেয়, কিন্তু না, এমন করলে মাইশা রেগে যাবে। রায়হান বলল, কি ব্যাপার মাইশা, তোমার কাজিনকেই তো দেখলাম না, যার বিয়ে তাকেই দেখবো না? আরে ওনাকে দেখতে হবে না, উনি পরপুরুষের সামনে সেজে গুজে দর্শন দেন না, তাই অন্য একটা রুমে খাপটি মেরে বসে আছেন, যেখানে পুরুষদের প্রবেশ নিষেধ। ও, খুব ধার্মিক নাকি? আরে কিসের কি ধার্মিক, মোল্লাপাটি বলতে পারিস। তাহলে মহিমা তো তোমার যা হয়ে গেল, দুজনে এক বাড়িতে বিয়ে, ভালোই তো। আরে ধুর, এক বাড়িতে থাকছে কে? আমি তো 1 সপ্তাহ পরে কানাডা চলে যাচ্ছি। রায়হান নিজেদের ইমেল নম্বর, কন্ট্যাক্ট নম্বর আদান প্রদান করলো। এমন সময় আবরাজ এসে মাইশার কোনই ধরে টান দিলে মাইশা তাকালো। টানছো কেন? এদিকে এসো, কথা আছে। বলেই মাইশাকে টেনে অন্য পাশে নিয়ে গেল। মাইশা চরম বিরক্তি নিয়ে বলল, দেখছো না ফ্রেন্ডদের সাথে কথা বলছি, ওভাবে যে টেনে আনলে। ওরা কথা বলার চেয়ে তোমাকে গিলছিল বেশি। উফ আবরাজ, তোমার সন্দেহের তল ছোবার সামর্থ্য আমার নেই। প্লিজ আমাকে আমার মতো ছেড়ে দাও। 2 দিন বাদে চলে যাব, আর পুরনো ফ্রেন্ডদের সাথে একটু কথাবার্তা বলবো না? দে আর ইনভাইটেড বাই মি, কাটিসি বলে তো একটা কথা আছে নাকি? আবরাজ আর কথা বাড়ালো না। মাইশা সোজা গটগট করে হেঁটে চলে গেল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল। মহিমা আজ প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে পা রাখলো মেহরাজের হাত ধরে। পাপন তো আঠার মতো লেগে আছে মহিমার সাথে, বারবার অবাক হয়ে দেখছে ওকে, ওর শাড়ির আঁচল ছুঁয়ে দেখছে। এক পর্যায়ে মেহরাজ বলতে বাধ্য হলো, বাবা তুমি এখন জামা কাপড় ছেড়ে ঘুমা, চাচির সাথে কালো অল্প করো। পাপন মাথা নাড়িয়ে টেনে টেনে বলল, আমি চাচির সাথে থাকবো আজ। মেহরাজ অসহায় দৃষ্টিতে তাকালো মহিমার দিকে। মহিমা মুচকি হাসলো, তারপর লাগেজ খুলে কাপড় চোপড় বের করতে লাগলো। মেহরাজ ফের পাপনকে বলল, চাচি এখন ঘুমোবে, চলো তোমাকে তোমার ড্যাডির কাছে দিয়ে আসি। না, আমি যাব না। ওখানে মাইশা খালি চোখ বড় বড় করে আমার দিকে তাকায়, আমার ভয় করে। বড়দের নাম ধরে বলতে হয় না। মাইশা। পাপন আবার বলল, চলো তোমাকে দাদুর কাছে দিয়ে আসি, দাদু মজার গল্প শোনাবে। নো। বিজ্ঞের মতো মাথা দুদিকে নেড়ে নিজের সিদ্ধান্তে অটল রইল পাপন। মেহরাজ রেগে বলল, ইচ্ছে করছে একটা আছাড় মেরে পেটটা গালিয়ে দিই। তোর সাথে আমার কোন কালে শত্রুতা ছিল বলতো? মহিমা এবার হেসে এগিয়ে এলো। আচ্ছা ওকে, আজ আমি ঘুম পাড়িয়ে দেব। বলেই মেহরাজের দিকে তাকিয়ে হঠাৎ নাক ছিটকালো মহিমা। মেহরাজের বুকের ভেতরের বাতাস যেন থমকে গেল। মহিমাকে সত্যিই মোহনীয় লাগছে। ওভাবে তাকানোতে ওকে আরো অন্যরকম সুন্দর দেখালো। মহিমা পোশাক বদলে এসে পাপনকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। মিনিট 15 পরেই পাপনের আর কোনো শব্দ না পেয়ে মেহরাজ অতি আহ্লাদিত হয়ে মহিমার বাহুতে আলতো হাত রেখে মৃদস্বরে ডাকলো, পাপন ঘুমিয়ে পড়েছে, ওকে দাও, বাবার ঘরে দিয়ে আসি। 2 বার বলার পরেও যখন মহিমা কোনো জবাব দিল না, তখন মেহরাজ চোখে উকি দিয়ে দেখলো পাপন তো বটেই, মহিমা নিজেও ঘুমিয়ে তলিয়ে গেছে। মেহরাজ বিছানায় 2 হাতের ভর দিয়ে উপর হয়ে খানিকক্ষণ দুজনকে দেখলো। তারপর লম্বা নিঃশ্বাস ফেলে পাপনকে আলতো করে কোলে নিয়ে বাবার ঘরের দিকে রওনা হলো। ঘরে ঘুম ভেঙে মহিমা নিজেকে মেহরাজের বাহুতে আবিষ্কার করলো। দ্রুত উঠে বসতে গিয়ে বাধা পেল, কারণ মেহরাজ ওকে এক হাতে বেষ্টন করে রেখেছে। মহিমার মনে পড়লো পাপনকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছিল। আপন মনেই একটু হাসলো। হঠাৎ হা করে মনে পড়ে গেল বাসর রাতের নামাজ দোয়া কিছুই পাঠ করা হয়নি। জিভে কামড় দিয়ে দ্রুত বিছানা ছাড়লো মহিমা। মেহরাজকেও ধাক্কা দিয়ে জাগালো নামাজের জন্য। মেহরাজ তাকিয়ে মহিমাকে দেখে ফের ল্যাপ মুড়ি দিতে গেলে মহিমা বলল, উঠুন প্লিজ, গত রাতে নামাজ পড়া বা দোয়া পড়া কিছুই হয়নি। ইস, কি ভুলটা হয়ে গেল। চলুন এখনই দুজনে নামাজ পড়ে নিই, তারপর আপনি দোয়া করবেন আমার কপালে হাত রেখে। মেহরাজ ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঘুমন্ত বাসরাত পার করে এখন কি সেটাকে রিমাইন্ড করতে যাচ্ছ? হ্যাঁ উঠুন তো প্লিজ। সবকিছু কিন্তু। মহিমা লজ্জায় মুখ নামিয়ে বলল, আগে উঠুন তো। অগত্যা মেহরাজকে উঠতে হলো। দুজনে একসাথে নামাজ আদায় করলো।
মহিমার বাতলে দেওয়া পদ্ধতিতে মেহরাজ দোয়া পড়ল, তারপর বলল। এরপর কি? মহিমা মুখ নামালো। আর কিছু না। তাই? এমন পাষাণ হতে পারলে? নিজে তো নাক ডাকিয়ে ঘুমিয়েছ। ইস, ছি, আমি ঘুমের মধ্যে নাক দেখি না। রেকর্ড করেছি, শুনবে? অসম্ভব, বললেই হবে। মেহরাজ হা হা করে হেসে উঠতেই মহিমা ওর মুখে হাত চাপা দিল। আস্তে হাসুন, বাবা শুনলে কি ভাববে? মহিমার হাতের তালুতে চুমু দিয়ে মেহরাজ বলল। এতে ভাবাভাবির কিছুই নেই। আরে, আমি তো গত 1 সপ্তাহ ধরে আর একটা দোয়া মুখস্থ করেছি, সময় মতো পড়বো বলে। শুনতে চাও না? মহিমা উৎসাহের সাথে বলল। মুখস্থ করে ফেলেছেন? একদম। দোয়াটা বলি? বলুন। রাজ স্ত্রী সহবাসের দোয়াটি পড়ল। দোয়া শুনতে শুনতে মহিমার মুখ পর্যায়ক্রমে লাল নীল হচ্ছিল। সে উঠে দাঁড়াতে গেলে খপ করে ওর কবজি ধরে ফেললো মেহরাজ। হঠাৎ কোথাও একটা পাখি ডেকে উঠল। ধীরে ধীরে কিচিরমিচির শব্দ বাড়তে লাগলো, যেটা হলো ঘরের আলো ফোটা লক্ষণ। হিম হিম মৃদমন্দ বাতাস চারদিকে ভাসিয়ে দিচ্ছে যেন। টবের বন সাইটাও সেই বাতাসের সনসন শব্দে কেঁপে উঠল। ভোরের এ সময়টা সত্যিই বড় সুন্দর। আজ আবরাজ আর মাইশার ফ্লাইট। মহিমা ওদের যাত্রার উপলক্ষে প্রচুর আয়োজন করেছে। কিছু সাথে দিয়ে দেবে, কিছু খেয়ে যাবে। এরই মাঝে মাইশার একটার পর একটা ফরমাইশ তো লেগেই আছে। সেসব করতে গিয়ে আরো দেরি হয়ে গেল ওর। এক পর্যায়ে মেহরাজ বিরক্ত হয়েই বলেই ফেললো। এত সবকিছু তুমি এক হাতে করতে গেলে কেন? তাতে কি, ওরা আবার কবে আসবে না আসবে কে জানে। তাই বলে? আচ্ছা, পাপনকে একটু ডেকে দিন না। কেন? যা বলার পাপনের চাচাকে বলো। আপনাকে কিভাবে বলতে পারি? কেন? কি এমন কাজ যেটা পাপন করতে পারে আমি পারবো না? না মানে, আমি বোধহয় ভুল করে ঘরে ফ্যান ছেড়ে রেখে চলে এসেছি। ওটা বন্ধ করতে বলতাম ওকে। সমস্যা নেই, আমি বন্ধ করে দিচ্ছি। আর কিছু? জি না, আপাতত এটুকুই। তোমাকে কাজে সাহায্য করি। তুমি না সেদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সব কাজে হাতে হাতে সাহায্য করতেন? মহিমা লাজুক হেসে পিঠার খামিরটা এগিয়ে দিল মেহরাজের দিকে। মেহরাজ মহিমার হাতের দিকে বারবার তাকাচ্ছে আর লিচির খামির নিয়ে মহিমার মতো করে শেপ দেওয়ার চেষ্টা করছে। প্লেটে রাখার সময় দেখা গেল মেহরাজের পিঠাগুলো সামান্য আঁকাবাঁকা হয়েছে। মহিমা খিলখিল করে হেসে উঠতেই মেহরাজ আটা মাখানো হতেই মহিমার মুখ পেছন থেকে চেপে ধরে বলল। আস্তে হাসো, চাচু শুনবে। মহিমা শ্যাম দৃষ্টিতে তাকালো মেহরাজের দিকে। সুযোগ পেলেই মেহরাজ মহিমাকে যখন তখন জড়িয়ে ধরছে। সে অবাক হয়ে বলল। এটা কি করলেন দেখেন তো, আমার মুখটা তো আটার গুঁড়ো মেখে পুরো সাদা করে দিলেন। মেহরাজ ওকে দেখে হা হা করে হেসে মোবাইল তাক করলো ওর দিকে। দারুণ আসবে ছবিটা। এই খবরদার ছবি তুলবেন না বলে দিলাম। অসংখ্য হাসি খুশি আর খুনসুটির মধ্য দিয়ে দিনটা শেষ হলেও বেলা শেষে আবরাজের চলে যাবার মাধ্যমে ঘরের পরিবেশটা আবার ভারী হয়ে উঠল। হামিদুল হক আনমনে বলে বসলেন। আল্লাহই জানে আমার ছেলেটা সংসার করে কতটা স্বস্তি পাবে উচ্চবিলাসী মেয়েটার সাথে। সবাই চুপ করে শুনলেও কেউ কোনো মন্তব্য করল না। মেহরাজ কখনো জানতো না জীবনের প্রতি পরতে এত আনন্দ লুকিয়ে আছে। ও যখন ভোরে ঘুম থেকে উঠতে আলসেমি করে, তখন মহিমা হাত ভিজিয়ে ওর মুখে মৃদু সিটে মেরে যখন ওকে জাগায়, ওকে ধাক্কা দিয়ে বাথরুমে পাঠায়, কখনো গোসল সেরে এসে বসলে মহিমা টাওয়াল নিয়ে ওর চুলগুলো মুছে দেয়, নিজ হাতে নাস্তা মুখে তুলে খাইয়ে দেয়, নামাজের পাটিটা আগেই বিছিয়ে রাখে, ওষুধ থাকলে সেটা স্ট্রিপ ছিঁড়ে পানির গ্লাস সহ হাতে ধরিয়ে দেয়, অফিসের কাজে ব্যস্ত থাকলে না চাইতেই চায়ের কাপটা সামনে এনে রাখে, অফিস ফেরত ক্লান্ত চেহারা দেখেই বুঝে ফেলে ওর তৃষ্ণা পেয়েছে না খিদে, সেই বুঝ মতন শরবতের গ্লাসটা অথবা খাবারের সরঞ্জামটা সামনে সাজিয়ে যখন দেয়, তখন মেহরাজের নিজেকে বড় সৌভাগ্যবান মনে হয়। বড় ইচ্ছে করে সেই মানুষটার জন্য কিছু একটা করতে, যে তার চাওয়ার আগেই প্রতিটা জিনিসের যোগান দিয়ে চলেছে। সেও মহিমাকে সারপ্রাইজ দেবার চেষ্টা করে বিভিন্নভাবে, কখনো সুন্দর শাড়ি বা আবায়া গিফট করে, কখনো বাইরে খাওয়াতে নিয়ে গিয়ে, কখনো বা 5 স্টার হোটেলে সুইট বুক করে। তবে সব কাবাবের হাড্ডি একটাই, আর সেটা হলো পাপন। সে মহিমার ভক্ত হয়ে পড়েছে। মেহরাজ মাঝে মধ্যে অসহ্য প্রকাশ করলেও মহিমা তাকে বোঝায়। মেহরাজের চিন্তা তাতে দূর হয় না, কারণ মাইশা হয়তো কোনো দিনও পাপনকে নিজের ছেলে বলে স্বীকার করবে না। কাছে রাখা তো দূরের কথা। দেখতে দেখতে কয়েকটা মাস গড়িয়ে গেল। এক সকালে আবরাজের মেল এলো মেহরাজের ল্যাপটপে। সে জানালো মাইশা কনসিভ করেছে। মেহরাজ খুশি হতে গিয়েও আটকে গেল পরের লাইনটা পড়ে। মাইশা এখন কোনো বেবি নিতে যাচ্ছে না।
কিন্তু ভ্রূণের যা স্টেজ তাকে রিমুভ করা এখন আর সম্ভব না। এই নিয়ে তার সাথে মাইশার প্রায়ই বাঁচছে। আবরাজ কঠিন সুরে তাকে জানিয়ে দিয়েছে বাচ্চা সে নিজে পালবে, তবু বাচ্চা নষ্ট করতে দেবে না। মেহরাজ মহিমাকে মেলটা দেখালো। মহিমার মুখটা শুকিয়ে গেল। সে মাইশার সাথে অনলাইনে কথা বলতে চাইলো, কিন্তু মাইশা কথা বলতে ইচ্ছুক নয়। আবরাজের অভিযোগ সে নাকি ঔষধপত্রও ঠিক মতো খাচ্ছে না, আবরাজের নিজের শরীরও ভালো যাচ্ছে না। তাছাড়া নানান দুশ্চিন্তায় সে একেবারে কাবু হয়ে পড়েছে। ওর দুশ্চিন্তার রেশ সুদূর বাংলাদেশেও প্রভাব ফেলেছে। মাইশা তো বটেই, তার বাবা এবং মেহরাজ নিজেও মাইশার খামখেয়ালি পনায় চিন্তিত। মাইশার প্রেগনেন্সির মাত্র 7 মাসের মাথায় মাইশার পেন উঠলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। মেহরাজ হামিদুল ইসলাম মহিমা চিন্তাক্লিষ্ট নির্ঘুম একটি রাত পার করলো। সকালে আবরাজের ফোন এলো, মাইশা একটি ইমিউচুর বেবি প্রসব করেছে। প্রথমে এটাকে ফলস পেইন মনে হলেও আশ্চর্যজনকভাবে সে একটি সুস্থ বাচ্চাই প্রসব করেছে। তবে বাচ্চার ওজন অতিমাত্রায় কম হওয়ায় বাচ্চাকে ইনকিউবেটরে রাখা হয়েছে। তবে মাইশা সুস্থ আছে, কারণ বেবিটা নর্মালি হয়েছে। মেহরাজ নিয়মতই ভাইয়ের সাথে যোগাযোগ রক্ষা করতে লাগলো। আবরাজের মন যথেষ্টই খারাপ। মাইশার বাচ্চার প্রতি কোনো রকম টানুই নেই, যেন সে যেন পেট থেকে ফেলতে পেরে বেঁচে গেছে। আবরাজ একাই পেডিয়াট্রিক হসপিটালে দৌড়াচ্ছে। মাইশা যেতেও চায় না, দেখতেও চায় না। সে নিজের বিলাস বেসনে ব্যস্ত। সে নাকি মুটিয়ে গেছে, তাই একটা জিমে ভর্তি হয়েছে ফিগার ঠিক করার জন্য। গত রাতেও প্রচুর কথা কাটাকাটি হয়েছে এ নিয়ে। এক পর্যায়ে আবরাজ মাইশাকে প্রচন্ড চোর কষাতে বাধ্য হয়েছে। মেহরাজ মহিমার সাথে পরামর্শ করে ভাইকে বলল, হসপিটাল থেকে বেবি রিলিজ করলে তুমি বাংলাদেশে চলে আসো। অতটুকুন বাচ্চা তুমি একা পালতে পারবে না। যদিও সেখানে বাচ্চা দেখাশোনা করার অনেক প্রফেশনাল হয়ে আছে, তবু বেটার হবে বাচ্চা তার পরিবারের লোকদের কাছেই মানুষ হোক। এরপরে বেশ কিছুদিন আবরাজের মেইল আসা বন্ধ ছিল। হঠাৎ একদিন আবরাজ জানালো সে আগামী সপ্তাহেই বেবিকে নিয়ে বাংলাদেশে চলে আসছে। মাইশার কথা জিজ্ঞেস করলেও আবরাজ কোনো উত্তর দেয়নি। আবরাজের আসার দিন মেহরাজ, মহিমা আর পাপন আগে থেকে এয়ারপোর্টে অপেক্ষারত ছিল। ওদিকে বাচ্চা সহ আবরাজকে দেখে মেহরাজ আর মহিমা দৌড়ে গেল। মহিমা নিজে ততটা পটু না হলেও মেয়েলি বুদ্ধি থেকে বাচ্চাটাকে নিজ দায়িত্বে নিয়ে নেওয়ায় আবরাজ রণভঙ্গ দেওয়া সৈনিকের মতো হাল ছেড়ে বেঁচেছে। মহিমা বেশিরভাগ পরামর্শই ফোন করে লাবণীর কাছ থেকে নিচ্ছে। লাবণী বারবার সাবধান করতে লাগলো, বাচ্চাকে খুব সাবধানে রাখতে হবে, কারণ 7 মাসের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়। লাবণী বলল তার প্রথম ছেলেটা নাকি 8 মাসে হয়েছিল, পালতে খুব কষ্ট হয়েছিল। ঠিকমতো টেক কেয়ার করতে না পারলে বড় ধরনের দুর্ঘটনার আভাসও দিল লাবণী। আবরাজ অনেকটাই ভেঙে পড়েছে। সারাদিন নিজের ঘরেই থাকে, মাঝে মধ্যে পাপনকে নিয়ে একটু খেলাধুলা করে, নয়তো চুপচাপ ঘরেই পড়ে থাকে। সে নিজের জীবনে ঘটে যাওয়া ডিজাস্টারগুলো থেকে যেন বের হয়ে আসতে পারছে না। আবরাজ বাড়িতে অনেক কিছুই জানায়নি। বাড়িতে এটা বলেওনি যে মাইশা সেখানে পুরোপুরি আমেরিকান লাইফ লিড করছে। নিত্য নতুন বয়ফ্রেন্ড এখন তার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। আবরাজ একদিন ঝোঁকের মাথায় চর মেরেছিল বলে মাইশা ওকে যা তা বলে গালি দিয়েছে, এটা সেটা সুরে মেরেছে। এরপর থেকে আবরাজ ভারত পক্ষে আর ওর সাথে কথা বাড়ায়নি। বাংলাদেশে আসার 2 দিন আগেই মেইল করে জানিয়ে দিয়েছে আবরাজের মতো গোয়ার সেকেলে মানুষকে তার লোকের সাথে এক ছাদের নিচে বাস করা তার পক্ষে নাকি সম্ভব না। এরপর মাইশা আর ফেরেনি। তারপরেই আবরাজ বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নেয়। মহিমা নিজেও বাচ্চাটা নিয়ে হিমশিম খাচ্ছে। ঘরে রাজ্যের কাজের পাশাপাশি অতটুকুন বাচ্চার প্রপার কেয়ার করা হচ্ছে না। এর মধ্যে বাচ্চাটা গত 2 দিন ধরে পাতলা সবুজ পিচ্ছিল মলত্যাগ করায় মহিমা আরেকটু ভয় পেয়ে গেল। সে নিজে এক আনাড়ি, তার উপর বাচ্চাটাকে ঠিকমতো ধরাই যায় না। এত ছোট, সব দিক ভেবে চিনতে মহিমা সেদিন রাতে মেহরাজের সাথে কথা বলল। ও ভেবেছিল মেহরাজ হয়তো রাগ করবে শুনে, কিন্তু মহিমাকে অবাক করে দিয়ে মেহরাজ মহিমার সাথে ঐক্যমত পোষণ করায় মহিমা একাধারে অবাক এবং খুশি হলো। তবে এখন চরম কঠিন কাজটা ওদের দুজনকে করতে হবে। মেহরাজ ঠিক করলো আগে বাবার সাথে কথা বলে তারপর ভাইয়াকে ধরবে সে, আর মহিমার উপর দায়িত্ব পড়লো লাবণীকে রাজি করানোর। এরই মধ্যে একদিন মেহরাজ গিয়ে মহিমার কথা বলে কয়ে লাবণীর 2 ছেলেকে নিয়ে এলো। লাবণী নিদারুণ চিন্তিত হয়ে 1 ঘন্টা পরপরই ফোন করতে লাগলো। ততক্ষণে ওই দুজন পাপনের সাথে বেশ জমিয়ে ফেলেছে। মেহরাজ 3টাকে ধরেই আবরাজের ঘরে ঢুকিয়ে দিল। আবরাজ আধ মরার মতো চুপচাপ পড়েছিল। এরই মধ্যে 3 বাচ্চার ক্যাচ ক্যাচ শুনে বাধ্য হয়ে উঠে পড়লো। পাপন বাপের হাত ধরে টানাটানি করতে লাগলো, তাদের সাথে খেলতে হবে। পাপনকে আবরাজের হাত ধরে টানাটানি করতে দেখে লাবণীর 2 ছেলে সানি আর সাদি ফ্যাল করে চেয়ে রইল। তাদের হয়তো কোনো চেনা দৃশ্যের সাথে দৃশ্যটা মিলে গেছে। পাপন বলল, জানো ডেডি, ওদের দুজনের না বাবা নেই, আল্লাহর কাছে চলে গেছে।
শুনে আবরাজ চমকে বাচ্চা দুটোর দিকে তাকালো। বুকের ভেতরের কোনো গভীর গোপন একটা জায়গায় গিয়ে স্পর্শ করলো কথাটা। আহারে, বাচ্চা দুটো এতিম তাহলে। আবরাজ ঝুঁকে দুজনেরই হাত ধরে নিজের কাছে টানলো, পিচিটাকে কোলে নিয়ে কপালে চুমু খেলো। তারপর ওদের তিনজনকেই উভয় দিয়ে বলল, তোমরা এখানে ইচ্ছে মতো খেলো, কেউ বকা দেবে না। বলেই সে নিজে রুম ছেড়ে বেরিয়ে গেল। এমনিতেই মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। তার ছোট্ট সোনামণিটার মায়ের উষ্ণতার অভাবে কাতরাচ্ছে, আর এই বাচ্চা দুটো পিতার কল খুঁজে বেড়াচ্ছে। হায় আল্লাহ, তুমিই জানো এসবের কি রহস্য। বিকেলে মেহরাজ নিজেই বাচ্চা দুটোকে পৌঁছে দিল, সাথে পাপনকেও নিয়ে গেল। লাবণীকে দেখেই ওর বাচ্চা দুটো ঝাঁপিয়ে পড়লো মায়ের কোলে, আর পাপন দূরে দাঁড়িয়ে তা দেখতে লাগলো। সে কখনো মাকে এভাবে পায়নি। ইদানিং চাচিকে দিয়ে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। কয়েকদিন পর মহিমা লাবণীকে ফোন করলো। লাবণী জানালো সে একটা স্কুলে চাকরি নিয়েছে। কিছুদিন গেলে সে আলাদা একটা ঘর ভাড়া করে সেখানে 2 ছেলেকে নিয়ে থাকবে। এখানে ভাই ভাবির বোঝা হয়ে আর থাকতে চায় না সে। ইতিমধ্যেই সম্পর্কে অনেক তিক্ততা এসে গেছে, এটা আরো বাড়াতে চায় না লাবণী। মহিমাকেও ফোনে জানালো সে কথা। মহিমা খানিকটা চুপ থেকে বলল, ভাবি, তোমাকে একটা কথা বলবো, রাখবে? কি কথা? আগে বলো, রাগ করবে না? এমন কি কথা যে রাগের প্রশ্ন উঠছে? ভাবি, তুমি যেমন একা তরপাচ্ছ, পৃথিবীর আরো অনেক মানুষ আছে যারা একইভাবে সাফারার। আমরা যদি নিজেদের মধ্যে ক্ষুদ্র স্বার্থগুলি বিসর্জন দিয়ে নিজেদের মধ্যে সমঝোতা করে নিতে পারি, তাহলে অনেক বড় কিছু পেতে পারবো। তুই কি বলতে চাইছিস? আমি কিছুই বুঝতে পারলাম না। ভাবি, আমি প্রতিনিয়ত তোমাকে ফোন করে যে বাচ্চাটাকে পালছি, সে 2 দিন পর পরই নানান সমস্যায় ভুগছে। সেদিন যেমন তুমি বললে তুমি কি পাপ করেছিলে যে আজ কষ্ট পাচ্ছ, তেমন এই নিষ্পাপ বাচ্চাটা বলতে পারছে না সে কি পাপ করেছিল যে তার মা তাকে ফেলে নিজের সুখ সন্ধান করতে অন্যত্র চলে গেল। ভাবি, তুমি চাকরি করে হয়তো কষ্টের সৃষ্টি সানি সাদির 3 বেলার খাবারের চাহিদা মেটাবে, কিন্তু ওদের পেটের ভাত ছাড়াও আরো অনেক কিছু প্রয়োজন যা তোমার একার পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। আর তুমি চাইলেই আমার কোলের বাচ্চাটাকে মায়ের কোলে দিতে পারো, তাকে ভালোবাসার উৎসতা যোগাতে পারো। ভাবি, তুমি কি বাচ্চাটার দায়িত্ব নেবে? ওকে নিয়ে আমি আর পেরে উঠছি না। প্লিজ ভাবি, প্লিজ। লাবণী কিছুক্ষণ নীরব হয়ে রইল, তারপর মৃদু স্বরে বলল, পরে ফোন দেবো তোকে। মেহরাজের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল আবরাজ। বিয়ের স্বাদ ঘুষে গেছে তার। নারী জাতির উপর শ্রদ্ধা পুরোপুরি উঠে যেত যদি না মহিমার মতো মেয়েকে মেহরাজের জীবনে আসতে দেখত। তাই বলে সবাই তো আর মহিমা নয়। মেহরাজ তবু বুঝাতে লাগলো, তোমার বাচ্চা দুটোর দিকে তাকাও, ওদের তুমি সব দিতে পারলেও একটা মা দিতে পারোনি। আমি বা মহিমা লাবণী ভাবিকে খুব ভালো করে চিনি বলেই তোমার জীবনে তাকে প্রবেশ করাতে চাইছি। তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো কি হাল করেছো নিজের। তাছাড়া তোমার ছত্রছায়া 2 এতিম বাচ্চা প্রতিপালিত হবে, এটা কত বড় সওয়াবের বিষয় যদি জানতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের তত্ত্বাবধায়ক কিয়ামতে এভাবে থাকবো বলে তিনি তার তর্জনী এবং মধ্যমা দেখালেন। এছাড়াও ইয়াতিমদের ব্যাপারে নমনীয় হবার ব্যাপারে বহু হাদিস আছে। তুমি বা লাবণী ভাবি যদি চাও তাহলে এই 4টি ইয়াতিমকে একটা সুন্দর ঘর, ভালো তরবিয়ত দিয়ে সমাজে সুসন্তান বানাতে পারো, নতুবা মাইশার মতো নিজের খামখেয়ালি বসে। মেহেরাজ, আবরাজের চাপা ধমককে মেহরাজ থেমে গেল। আবরাজ কয়েক মিনিট চুপ করে থাকলো, তারপর বলল, আমি আগে তোর ওই লাবণী ভাবির সাথে কথা বলতে চাই। আগে আমাকে বুঝতে হবে সে আমার 2 এতিমের মা হবার যোগ্য কিনা। মাইশার পরে আর কোনো মহিলাকে আমার বিশ্বাস করতে মন চায় না। মেহরাজ খুশি হয়ে ভাইয়ের হাত ধরে থাকালো। অবশ্যই ভাইয়া, তুমি ওনার সাথে দেখা করে তোমার সন্দেহ দূর করে নাও। ভাবি, প্লিজ তুমি একবার আমার ভাসুরের সাথে দেখা করো, ওনার সাথে কথা বলো। মহিমা অনুনয়ের সুরে বললে। লাবণী বলল, তুই ঠিকই ধরেছিস, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আমাকে আগে বুঝতে হবে যে সে আমার 2 ইয়াতিমের তত্ত্বাবধায়ক হবার যোগ্য রাখে কিনা। ওনার নাম কি রে? আবরাজ জামিল। কি নাম বললি? মহিমা দ্বিতীয়বার নাম বলতেই লাবণী বিষম চমকে গিয়ে নামটা অস্ফুটে উচ্চারণ করলো। মহিমা আজ সকাল থেকেই বিপাকে পড়েছে। বাচ্চাটাকে কোল থেকে একদম রাখতে পারছে না। বাচ্চারা যেন শুকিয়ে আরো ছোট্ট হয়ে গেছে। ঠিক মতো দুধ খাওয়াতেও পারছে না। ওর প্রপার যত্ন নেওয়াটাও হয়তো হচ্ছে না। মহিমা একা তো বাচ্চা পালনে আনারই, উপরন্ত ঘর সংসারের সমস্ত দেখাশোনার ভার ওর উপরেই। বাচ্চার দেখাশোনা করতে গেলে
ঘরের দেখাশোনাটা ঠিক মতো হয় না। গতকালও মেহরাজ নাস্তা না খেয়েই অফিসে চলে গেছে, বলেছে পিয়নকে দিয়ে আনিয়ে খাবে। আজ যদিও উইকলি ডে অফ, মেহরাজ আজ বাসায়, তবু ওকে এক ফোঁটা সময় দিতে পারছে না। এখন পর্যন্ত দুপুরের রান্নার কোনো আয়োজন করতে পারেনি। মহিমা কিছুটা অসহায় বোধ করছে। এর মধ্যে সকালবেলাতেই মেহরাজ গিয়ে সানি আর সাদিকে নিয়ে এসেছেন। পাপন খিদে সহ্য করতে পারে না, ওদিকে বাবাকে আজানের পরপরই ভাত দিয়ে দিতে হয়। মহিমা চোখে মুখে অন্ধকার দেখছে। এক পর্যায়ে মেহরাজকে খাবার কিনে আনার কথা বলতে বাধ্য হলো, কারণ সে বাচ্চা রেখে উঠতে পারছে না। দুপুরের আগেই মেহরাজ খাবারের প্যাকেট কিনে আনলো। বাচ্চাদের টেবিলে বসিয়ে সে নিজেই খাবার বেড়ে দিল। আবরাজ বাড়ি নেই, সে বাংলাদেশেই নতুন ব্যবসা দাঁড় করানোর চেষ্টায় পরিচিত বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করছে। মহিমা শ্বশুরকে আর মেহরাজকেও খেয়ে নিতে বলল। মেহরাজ নিজের খাবারের ফাঁকে ফাঁকে মহিমার মুখেও লোকমা তুলে দিচ্ছিল। খাবার দাবারের পর্ব শেষ হলেও মহিমার নামাজ নিয়ে সমস্যা তৈরি হলো। সে বাচ্চা রেখে নামাজ পড়তে পারছে না। বাচ্চাটা যে কারো কোলে দেবে সেই মানুষটাও নাই। অগাত্তা মহিমাকে বাচ্চা নিয়েই বসে থাকতে হলো। বিকেলের দিকে মহিমা ফোন করে লাবণীকে আসতে বলল, সে যেন নিজে এসে বাচ্চা দুটোকে নিয়ে যায়। লাবণী জানালো সে বিকেলে আসবে। মহিমার ইচ্ছা আছে আজই ওদের দুজনের দেখা করিয়ে দেবে, ওদের সাক্ষাৎটা হয়ে যাক। দ্য আর্লি দ্য বেটার, শুভস্য শীঘ্রম, যাকে সোজা বাংলায় বলে শুভ কাজে দেরি করতে নেই। আবরাজ ভাইয়াও যেহেতু বাসাতেই আছে, বিকেলের দিকে বাচ্চাটা ঘুমিয়ে পড়লে ওকে চারপাশে নরম বালিশের ঘেরাও দিয়ে আলতো করে বিছানায় দিল মহিমা। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে দেখে মহিমা দ্রুত উজু করে এলো। চট করে নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বাঁধতে না বাঁধতেই বাচ্চাটা নড়াচড়া শুরু করলো। কিছুক্ষণ পরেই বাচ্চার কান্নার আওয়াজ কানে এলো ওর। মহিমা সংক্ষিপ্তকারে একটু দ্রুত নামাজ শেষ করার চেষ্টা করলো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়াতেন, ওনার পিছনে যেসব মহিলারা নামাজ পড়তেন তাদের কোনো বাচ্চার কান্নার শব্দ ওনার কানে গেলে তিনি নামাজ সংক্ষিপ্ত করে ফেলতেন। মহিমা দ্রুত উঠে বাচ্চাটাকে কোলে নিতেই বেল বাজলো। মেহরাজ ঘুমিয়ে আছে। পাপন আর সানি সাদিও খেলতে খেলতে ক্লান্ত হয়ে আবরাজের রুমে ঘুমিয়ে পড়েছে। আবরাজ ড্রয়িং রুমেই কাজ করছিল, ফলে ওকে উঠে দরজা খুলতে হলো। দরজাটা খুলেই আবরাজ নিজের জায়গায় স্থির হয়ে গেল। লাবণী নিজেও বাগরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। ওর আশঙ্কাই তাহলে সত্যি হলো। এই আবরাজ তাহলে সেই আবরাজ যাকে সে একসময় মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। লাবণীকে দেখে আবরাজ প্রথমে চরম বিস্মিত হলেও পরক্ষণেই আবরাজের মুখটা নরম হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, লাবণ্য তুমি? সাথে সাথেই লাবণীর মুখটা কঠিন হয়ে গেল। খবরদার আমাকে লাবণ্য বলবেন না, আমার নাম লাবণী। আমার বাচ্চা দুটোকে ডেকে দিন, আমি এখানে দাঁড়াচ্ছি। সানি সাদি তাহলে তোমার ছেলে? কেন, কি ভেবেছিলেন আমার কোনোদিন বিয়ে হবে না? লাবণ্য প্লিজ, আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু পরে এসে তোমাকে অনেক খুঁজেছি। ততদিনে তুমি বাসা বদলে ফেলেছিলে। যাক, পুরনো কাসুন্দি কেটে লাভ নেই, আর সেসবের সাথে আমার কোনো সম্পর্কও নেই। একটু কষ্ট করে সানি সাদিকে ডেকে দিন, আমি চলে যাব। তুমি ভেতরে আসবে না? ইচ্ছে নেই, না আসলেই বোধহয় ভালো হতো। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না লাবণ্য? বারবার বলেছি আমাকে লাবণ্য বলবেন না। আম্মু! পেছন থেকে সাদির প্রলম্বিত ডাক ভেসে এলো। সাথে সাথেই লাবণীর কঠিন মুখ নরম হয়ে এলো। সানি কোথায়? ওকে ডেকে নিয়ে এসো বাবা, আমরা বাড়ি যাব। আরেকটু থাকি আম্মু। সাথে সাথেই আবরাজ সাদির মাথায় হাত রেখে বলল, হ্যাঁ, আম্মু থাকবে। আজ আম্মুকে কোনো মতেই যেতে দেব না। ইয়ে বলে সাদি ভিতরে চলে গেল। লাবণীর বিস্মিত দৃষ্টি অপেক্ষা করে আবরাজ এগিয়ে এসে লাবণীর দিকে হাত বাড়াতে গেলে লাবণী পিছিয়ে গেল। শিষ্টাচারের সীমা ভুলে যাবেন না। আমি এখন আর ক্লাস 10-এর বালিকাটি নই, আমি এখন সানি সাদির মা। আচ্ছা, হাত ধরবো না। তুমি ভেতর এসো তো। এইভাবে দরজাতেই দাঁড়িয়ে থাকবে নাকি? এমন সময় পিছন থেকে শব্দ এলো। আসসালামু আলাইকুম ভাবি, আপনি কখন এলেন? লাবণী উত্তর দিতে গিয়েও মহিমার কণ্ঠ শুনে থমকে গেল। মহিমা এসে হাত ধরে ওকে টানলো। আবরাজ সরে গেল। মহিমা লাবণীকে ভেতরে নিয়ে গেল। মহিমা রুমে ঢুকেই লাবণীর বিছানায় বাচ্চাটার দিকে চোখ পড়ল। ওকে এভাবে রেখেছিস কেন? ওর উপর একটা ভারী কিছু চাপিয়ে দে, তাহলে আরাম করে ঘুমাবে। ভারী কিছু? মহিমা এদিক সেদিক তাকিয়ে একটা হালকা ছোট্ট কোল বালিশ বাচ্চার উপর আড়াআড়ি করে রাখলো। মহিমা লাবণীর হাত ধরে বলল, তোমাকে আজই প্রথম আবায়ে দেখছি, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। হ্যাঁ, এখন থেকে সব সময় পরবো ভাবছি। পরে স্বস্তিও লাগছে, পুরো শরীরটা ঢেকে থাকে। তুমি বসো, আমি ওকে ডাকছি। না, ডাকতে হবে না, তুই সানি সাদিকে ডেকে দে, আমি তাড়াতাড়ি চলে যাব। সে কি?
ভাইয়ার সাথে কথা না বলেই চলে যাবে? তোর ভাইয়ার সাথে কথা যা বলার হয়ে গেছে। আমি এ বিয়েতে রাজি নই। আমি একাই ভালো আছি। ভাইয়ার সাথে তোমার আবার কখন কথা হলো? আচ্ছা, তুমি কি ভাইয়াকে আগে থেকেই চিনতে? লাবণী জবাব দিল না। মহিমা লাবণীর হাত ধরে ওর পাশে বসলো। ভাবি, আমার কথা শোনো। ভাইয়া রিয়েলি বিপদের মধ্যে আছে। আমার নিজের অবস্থা শোচনীয়। বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারছি না। ওদিকে তোমার সানি সাথী ভাইয়ার সাথে খুব জমিয়ে ফেলেছে। আমি জানি না তোমাদের দুজনের সমস্যাটা কি। পেছন থেকে অল্প একটু শুনেছি। আগে যাই হোক না কেন, তার জন্য এখন তুমি ভাইয়াকে শাস্তি দিও না প্লিজ ভাবি। লাবণী ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেললো, কোনো জবাব দিল না। এমন সময় বাচ্চাটা কেঁদে উঠলে লাবণী তটস্থ হলো। মহিমা দ্রুত বাচ্চাটাকে কোলে নিতে চেষ্টা করলে লাবণী মৃত ধমক দিল। আরে আরে, বাচ্চা এভাবে কোলে নেয় নাকি? দেখি সর। বলেই লাবণী বাচ্চাটাকে পরম যত্নে কাঁথা পেঁচিয়ে সুন্দর করে পুতুলের মতো বানিয়ে ফেললো। নিতৌ সুবিধা আর বাচ্চা আরাম পেয়ে লাবণীর কোলে ঘুমিয়ে গেল। কাঁথা দিয়ে এভাবে ওকে পেঁচিয়ে রাখবি, বুঝলি? দেখ, সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। আমি এতটা পারি না, আর পারতেও চাই না। আজ থেকে ওর দায়িত্ব নিয়ে আমাকে ছুটি দাও। তোর ভাসুর লোকটা সুবিধের না, স্বার্থপর মানুষ একটা। বিয়ের পরে সুবিধার করে নিও, আর অমত করো না ভাবি। আমি বুঝে গেছি ভাইয়া কোনো এককালে তোমার পছন্দের কেউ ছিল। লাবণী মুখটা নামিয়ে বলল, আমি তখন ক্লাস 10-এ পড়তাম, ও কলেজে। আমাদের কম্বাইন্ড কলেজ ছিল। সেভাবেই দুজনের পরিচয়, বন্ধুত্ব। তারপর দীর্ঘশ্বাস ফেললো লাবণী। ভাইয়াকে ক্ষমা করে দাও ভাবি। আজ তোমরা দুজনেই আঘাতপ্রাপ্ত। তোমাদের দুজনেরই দুজনকে প্রয়োজন। ভাইয়াকে কঠিন শাস্তি দিতে চাইলে বিয়ের কোনো বিকল্প নেই, কিন্তু সেই পুরনো রাগ পুষে রেখে নিজেদের আর কষ্ট দিও না। লাবণী কোনো জবাব দিল না। মহিমা খুশি হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমিও কি ডাকছি, আজই সিদ্ধান্ত হবে। বাবাকেও বলছি, তুমি একটু বসো ভাবি, আগে তোমাকে মিষ্টি মুখ করাই। বলেই মহিমা ছুটে বেরিয়ে গেল। লাবণী পিছু ডাকলো। মিমু, একটু শোন। ততক্ষণে মহিমাও চলে গেছে। লাবণী বাচ্চাটার মুখের দিকে তাকালো। পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। লাবণীর স্মৃতির সাগরে ডুব দিল। ক্লাস 10-এ পড়া লাবণীর চোখে রঙিন স্বপ্নেরা সবে ডানা মেলে উড়াউড়ি শুরু করেছে। ঠিক তেমন একটা সময়েই উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের আবরাজ জামিলকে দেখে স্বপ্নের রঙিন প্রজাপতিরা ডানা ঝাপটাতে শুরু করে দিয়েছিল। কোনো এক মেঘলা দিনে অন্তর্বিবশ করা গোধূলি বেলায় নিউ মার্কেটে দেখা হয়ে গেল আবরাজের সাথে। আবরাজ তখন একটার পর একটা সানগ্লাস চোখে দিয়ে পরখ করছিল। লাবণী সাথের বান্ধবীকে ফিসফিসিয়ে কিছু একটা বলে আবরাজের দিকে এগিয়ে গিয়েছিল। আপনি কোডাতে পড়েন না? জি, আপনাকে ঠিক চিনলাম না। আমিও ওটাতেই আছি। ফার্স্ট ইয়ার? জি। অম্লান বদনে ডাহা মিথ্যা কথা বলে দিল লাবণী। আবরাজ সানগ্লাসের ডিজাইন পরখ করার চেয়ে লাবণীকে পরখ করলো তার চেয়ে বেশি। বোধহয় মনে ধরেছিল। বলল, নাম কি? লাবণী। লাবণী আহমেদ। লাবণী না হয়ে লাবণ্য হলে মানাতো বেশি। কেন? তাহলে আমি অমিত হতে পারতাম। ও। লাজুক হাসিতে মুখ ভরে গেছিল লাবণীর। যদিও তেমন কিছু ভেবে বলেনি আবরাজ, সেই ছিল শুরু। পরিচয় থেকে প্রণয়। পরে আবরাজ জানতে পেরেছিল লাবণী ফার্স্ট ইয়ারে নয়, ক্লাস 10-এ পড়ে। তখন বর্জ্য কঠিন স্বরে ধমক দিয়ে বলেছিল, বিসমিল্লাতেই যার গলত তাকে বিশ্বাস করি কি করে। এরপরে ছিল মান অভিমান পর্ব। তারপরও প্রণয় ঘটতে দেরি হলো না। লাবণীর মতো প্রাণোচ্ছল তরুণীকে এড়িয়ে থাকা মুশকিল হয়ে উঠছিল আবরাজের পক্ষে। এদিকে এসএসসিতে ভালো রেজাল্ট করার পরেও লাবণী যে কোনো প্রথম সারির কলেজে চান্স পাবার সুযোগ থাকা সত্ত্বেও সে এই কলেজেই ভর্তি হলো শুধু আবরাজের জন্য। কিন্তু ততদিনে আবরাজের ইন্টার পরীক্ষা চলে আসায় ঘন ঘন দেখা সাক্ষাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। একসময় আবরাজ যখন কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকলো, তারপর পরই লাবণীর বাসা থেকে পাত্র দেখা শুরু হলো। লজ্জার মাথা খেয়ে লাবণী আবরাজকে বিয়ের প্রস্তাব পাঠাতে বললে আবরাজ অবাক হয়ে তাকিয়েছিল। বিয়ে? হ্যাভ ইউ গন ম্যাড? এখন বিয়ের কথা বললে আবরাজকে বাসা থেকে প্যাদানি দিবে। ছলছল চোখে লাবণী জানতে চেয়েছিল। তাহলে আমি এখন কি করব? আবরাজ তখন উচ্চাকাঙ্ক্ষায় বিভোর বলেছিল, সরি, আমি কোনো সাজেশন দিতে পারছি না। আমার সামনে অনেক বড় অপরচুনিটি। কথাটা শুনে লাবণীর আতে ঘা লেগেছিল। দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছিল সম্পূর্ণভাবে। দিন 7 পরে ওর বান্ধবী জানালো আবরাজ ওর সাথে দেখা করে কিছু বলতে চায়। লাবণী ঠান্ডা স্বরে বলেছিল, কিন্তু আমি চাই না। তাকে তার ফিউচার সাজাতে বল। তার পরের মাসেই লাবণীর আকত হয়ে যায় হাসিবের সাথে। পুরনো সব ভুলে লাবণীর সংসারে মন দেয়।
ওদিকে আবরাজের বাইরে যাওয়ার কাগজপত্র সব ঠিক হচ্ছে জেনে লাবণীকে পাগলের মতো খুঁজেছিল, শুধু এইটুকু বলার জন্য মাত্র 2 বছর আমার জন্য অপেক্ষা করতে পারবে। কিন্তু লাবণী দেখা করেনি। অবশেষে আজ দেখা হলো দুজনার, এতগুলো বছর পর, 4 ইতিমের পিতামাতা হয়ে। নাস্তার ট্রে হাতে মহিমা এসে হাসি মুখে বলল, বাবুকে আমার কোলে দিয়ে তুমি চাটা খাও ভাবি। আমার ছেলে দুটোকে একটু ডেকে দে না প্লিজ, আমি বাসায় যাব। ওরা ভেতরের রুমে মজা করে খেলছে, তুমি আগে চা খাও তো। আমাদের আব্বা মানে তোমার হবু শ্বশুর আসছেন তোমার সাথে দেখা করতে। তুমি এসেছো শুনে আবরাজ ভাই ওনাকে সব বলে পাঠাচ্ছে। কিন্তু প্লিজ ভাবি, আজ কোনো অভিমান নয়, ভাগ্য তোমাদের পুনরায় কাছে এনে দিয়েছে। আজ তোমাদের নিজেদের ভালো লাগার মন্দ লাগার চেয়ে 4টে বাচ্চার বর্তমান আর ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের দুজনের সিদ্ধান্তের উপর। ওদের কথা ভাবো প্লিজ। লাবণী চুপ মেরে গেল। উনি কি বললেন? উনি তো এক পায়ে খারাপ, তোমার মতামত জানতে চাচ্ছিলাম। লাবণী কোনো জবাব দিল না। অবশেষে ফাল্গুনের এক বাসন্তী দিনে আবরাজ আর লাবণী পরিণয় বন্ধনে আবদ্ধ হলো। সানি সাদিক খুব বেশি খুশি হলো যখন শুনলো ওরা এখন থেকে পাপনের সাথে ওদের বাড়িতে থাকবে। পাপনও তৈথু বস। লাবণী ভাই ভাবিকে সংবাদটা জানালে তারা যার পর নাই খুশি হলেন। লাবণীর বড় ভাইয়ের বাসায় বিয়ের আয়োজন সম্পূর্ণ হলো। তবে বিয়েতে লাবণী কোনো প্রকার সাজগোজ করতে একদম রাজি হয়নি। নেভি ব্লু রঙের আবায়ার সাথে ডিপ ব্লু হিজাব নিকাব পরে চলে এসেছেন। বাচ্চাদের মন মানসিকতা মাথায় রেখে কোনো রকম আনুষ্ঠানিকতা মাঝ দিয়ে যায়নি ওরা, কাজে এসেছেন। সাক্ষী সই সাবুত শেষে খানাপিনা হলে রাত 11টার মধ্যেই বরকনেকে নিয়ে বাড়ি চলে এলো। আবরাজ গাড়িতেই লাবণীকে মৃতস্বরে প্রশ্ন করলো, এখনো রেগে আছো? লাবণীর হাসি পেল। সরি বলেছি তো। চুপ করো, বাচ্চারা আছে। আবরাজ আর কথা বাড়ায়নি, কেবল লাবণীর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে শক্ত করে চেপে ধরেছিল। লাবণী একবার উহ করে উঠেছিল। ব্যথা পাচ্ছি কিন্তু। এটা তোমার পাওনা ছিল। কেন? দোষ তোমার? জি না, আমি শুধু 2 বছর অপেক্ষা করতে বলেছিলাম। সেটা করলে সানি সাদির বাপ আমি হতাম। এখন হওনি? আবরাজ থমকে গিয়ে হেসে বলল, অবশ্যই হয়েছি। ওরা আমার সন্তান, আমার ছেলে। ড্যাডি ড্যাডি, এটা কি আমার মামুনি হবে? লাবণী ওর চুলে হাত বুলিয়ে বলল, জি বাবা, আজ থেকে আমিই তোমার মামুনি। চোখ দেখাবে না তো? মানে? লাবণী অবাক হয়ে একবার আবরাজের দিকে তাকিয়ে আবার পাপনের দিকে তাকালো। আবরাজ গম্ভীর স্বরে বলল, মাইশা ওকে একাকী পেলেই ভয় দেখাতো। ইস, এতটুকুন বাচ্চার সাথে? বলেই লাবণী পাপনকে টেনে কোলের কাছে নিয়ে বলল, না বাবা, কেন চোখ দেখাবো? মামুনি কি কখনো তার বাবুকে চোখ দেখায়? খুশিতে পাপনের সবগুলো দাঁত বেরিয়ে পড়লো। মেহরাজ আর মহিমা ছোট বাবুকে নিয়ে আগেই রওনা দিয়েছে। এই গাড়িতে আবরাজ আর লাবণী ওদের 3 বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরছে। এই কদিনের ঝুট ঝামেলায় বাড়ি যাওয়া হয়নি মহিমার। আজ মেহরাজের অনুমতি নিয়ে পাপন আর সাদিকে সাথে নিয়ে বড় মামার বাড়ি এসেছে মহিমা। এর অবশ্য একটা বড় কারণও আছে। গতকাল মাইশা আবরাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। সে নাকি সেখানে বিয়েও করেছে, সেটাও জানিয়েছে। সে ব্যাপারেই আজ মহিমার এখানে আগমন। বড় মামা বাড়িতেই ছিল। মহিমা তাকে সব কথা জানালে তিনি স্নান মুখে স্বীকার করলেন যে মাইশা যে এমনটা করবে তা নাকি তিনি আগে থেকেই জানতেন। ওর মায়ের সাথে ওর নিয়মিত যোগাযোগ হতো, এখনো হয়। বড় মামা আক্ষেপ করলেন একমাত্র মেয়েটাকেও তিনি সুসন্তান বানাতে পারলেন না। এমন সময় রাশেদা বানু সেখানে ঢুকে কর্কশ স্বরে বলে উঠলেন, আমার মেয়ে যা করেছে ঠিকই করেছে। সবারই ইচ্ছে অনিচ্ছা ভালো লাগা মন্দ লাগা আছে। মাসের কোনো কথাই তোর ভাসুর রাখেনি। ফুসলে আমার মেয়েকে নিয়ে গিয়ে কোলে একটা ধরিয়ে দিয়েছে। আমার মেয়ে কি স্বাধীন ইচ্ছে বলে কিছু নেই? সে খালি স্বামীর চাকরামি করে যাবে। আমি লেখাপড়া জানি না, নাইলে তোর মামার সংসারে উষ্টা মেরে কবে চলে যেতাম। মাইশা যা করেছে ঠিক করেছে। আমার মেয়ে এখন সুখী আছে। যে ছেলেকে বিয়ে করেছে তার লাখ লাখ টাকা, ইন্ডিয়াতেও পৈতৃক ভিটা, কানাডাতেও নিজের বাড়ি গাড়ি। আমার মেয়ে কি কোনো অংশে কম ছিল যে এত তাড়াতাড়ি বাচ্চা ধরিয়ে দিয়ে বাড়ি বসিয়ে রাখতে চেয়েছিল তোর ভাসুর? আর কখনো এসব পেঁচাল নিয়ে আসবি না এখানে। বাড়ি একখানা তোদের বাড়ি নাকি ওটা? ওটা একটা এতিমখানা। আবার আরো দুটোকে জুটিয়েছে, যত সব। বাকরুদ্ধ হয়ে মহিমা আর সৈকত সাহেব কথাগুলো শুনলেন। মহিমা বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, মামি, এতিমরা তো আবর্জনা না যে একপাশে ফেলে দিতে হবে। আমাকে যদি মামা সেদিন বুকে করে নিজের কাছে না আনতেন আমি কোন অবস্থায় থাকতাম তা আল্লাহই জানেন।
আবরাজ ভাইয়ের বিয়ে করার উদ্দেশ্যই তার এতিম বাচ্চার সঠিক প্রতিপালন। মাইশা মা হয়ে কি করে পারলো? মহিমার কথার মাঝখানে রাশেদা চেঁচিয়ে উঠল। পাড়াপাড়ির কি আছে? ওই বাচ্চা নিয়ে তোর ভাসুরকে নাচতে বলগে। আমার মেয়ে চাইনি ওই বাচ্চা। তোর ভাসুরের যত ভীমরতি। আপনি এভাবে কথা বলছেন কেন মামি? তো কি মুখে মধু মেখে কথা বলবো? তোমার মুখে মধু দিলে সেটাও বিষ হয়ে যাবে। মাঝখান থেকে সৈকত সাহেব বলে উঠলেন, কোন কুক্ষণে যে তোমার মতো কূট ভাসিনীকে বিয়ে করে নিজের এত বড় সর্বনাশ করেছিলাম। রাশেদা চেঁচিয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমি কুটভাসিনী। আমি ঝগড়া করি। আমার মুখে বিষ আছে। আর তোমার ভাগ্নি তো প্রিয় ভাসিনী, খালি মিষ্টি মিষ্টি কথা বলে। তুই বের হো আমার বাড়ি থেকে, কান লাগিনি। মামা হঠাৎ উত্তেজিত হয়ে পড়লেন। মামা মামি আপনারা দুজন থামুন প্লিজ। থামবে কেন? বলতে দে। তুই তো এসেছিসই আমার সংসারে আগুন লাগাতে। বলেই রাশেদা ঘর ছেড়ে বেরিয়ে গেল। পাপন ভয়ে মহিমাকে আঁকড়ে ধরে রইল। মহিমা তাকে উভয় দিয়ে মামার হাত চেপে ধরে বললেন, মামা আমি চলে যাচ্ছি। হয়তো এখানে আর আসা হবে না, কিন্তু আপনি আসবেন আমাকে দেখতে। আজ আমার কারণে মামি উত্তেজিত হয়ে পড়লেন, আপনার অশান্তি বাড়ল। না রে মা, তোর দোষ নেই। যে ভুলটা বেশিরভাগ পুরুষ করে সেটা আমিও করেছি। রূপ দেখে তোর মামিকে বিয়ে করেছিলাম, কিন্তু তার ভাষা বড় মারাত্মক। আমাকে সারাটা জীবন নরকের আগুনে জ্বালালো। মাইশা ঠিক তোর মামির বাতাস পেয়েছে। থাক মামা, এসব কথা থাক। জানি না এসব মানুষকে আল্লাহ বোবা বানায় না কেন। থাক মামা, স্ত্রী মুখরা হলেও তার ঝাড়ি ঝাপটা সহ্য করার মধ্যেও আল্লাহ সুহাব রেখেছেন। একবার এক লোক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়েছিলেন তার মুখর স্ত্রীর নামে নালিশ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির দরজার সামনে এসে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার স্ত্রী কিছু কথা শোনাচ্ছেন। তখন লোকটি ফিরে যেতে উদ্যত হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়ে তাকে পিছু ডাকলেন। তুমি এসেছিলে কেন, আর চলেই বাজাচ্ছ কেন? তখন লোকটি বলল, আপনার মতো লৌহ মানবী যদি স্ত্রীর কটু কথা শোনে তো আমি কোন ছাড়? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, শোনো, তারা আমাদের স্ত্রী। তারা আমাদের জন্য কত কষ্ট স্বীকার করে, আমাদের বাচ্চা লালন পালন করে, আমাদের কাপড় ধুয়ে দেয়, আমাদের রান্না করে দেয়, আমাদের সংসারটা দেখাশোনা করে, আরো কত কি। তারা রাগ করে কিছু বললেও আমাদের সবর করা উচিত। এটা ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের বাম পাজরের বাঁকা হাড় থেকে বানানো হয়েছে। তাদের যদি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, আর যদি অমনে ছেড়ে দাও তো পুরো পাকা হয়ে পড়বে। অতএব তাদের উপদেশ দিতে থাকো। মামা, স্ত্রীদের অনেক হক স্বামীর প্রতি। আপনি মামির আচরণে কষ্ট পাবেন না, তাকে বোঝান আর ঝগড়া এড়িয়ে চলুন। যার যার কর্মের হিসাব আল্লাহ তার কাছ থেকে নেবেন। আপনি কেন নিজের আমল খারাপ করবেন? মারে, তোর কথা শুনলে মনটা ভালো হয়ে যায়। আমার মেয়েটা যে কেন তোর মতো সুবাসিনী হলো না। আমি কি আপনার মেয়ে নই মামা? অবশ্যই মা, অবশ্যই। মহিমা বিদায় নিলে সৈকত সাহেব তার স্ত্রীকে ডাকলেন। কই গো, একটু গরম পানি দাও, অজু করব। নিজেরটা নিজে গরম করে নাও গে। ভেতর থেকে চেঁচিয়ে উত্তর দিলেন রাশেদা। সৈকত সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন, উঠে বাথরুমে যাওয়ার জন্য দাঁড়ালেন। ধ্যাত্তেরি, আজ ঠান্ডা পানি দিয়ে অজু সারবো, যা হয় হোক। ঠান্ডা লেগে মরে গেলেও ভালো। ভাবতে ভাবতে পা বাড়াতেই দেখলেন রাশেদা গজগজ করতে করতে গরম পানি এনে বাথরুমে রেখে বলছেন, মন চাই বাড়ি ঘর ছেড়ে কোনো দিকে চলে যায়। সৈকত সাহেব মুচকি হেসে অজু করতে ঢুকলেন। স্ত্রীর কথার কোনো জবাব দিলেন না। লাবণী আর আবরাজ দুজনে গিয়ে পাপন আর সাদিকে আরাবিয়া ইন্টারন্যাশনাল ভর্তি করে দিয়ে এলো। প্রতিদিন সকালে গাড়ি নিতে আসবে ওদের। স্কুলটা ইংলিশ মিডিয়াম হলেও আরবি শিক্ষার উপর জোর দেয় বেশি। পাশাপাশি হ্যাফজও পড়াবে, নামাজও পড়াবে। এ কারণেই দেওয়া। লাবণীরও খুব ইচ্ছে ওদের 4টে সন্তানই বড় হয়ে সুশিক্ষিত আলেম হোক। সামনে যে দিন আসছে, সন্তানদের ফিতনা থেকে বাঁচাতে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। কোনো বাবা মার পক্ষে তার সন্তানকে কুকর্ম থেকে বিরত রাখতে সারাদিন রাত পাহারা দিয়ে রাখা সম্ভব না। কিন্তু যদি তাদের ইমানদার হিসেবে গড়ে তোলা যায়, তাহলে তাদের ইমানই তাদের পাহারা দিবে। পাতালে বসেও যদি বন্ধুরা মদ হাতে ধরিয়ে দিয়ে বলে খা, কেউ দেখবে না। তখন ওই সন্তান বলতে পারবে, না, খাবো না, আল্লাহ সবই দেখছেন। তার ইমান ও তার সুবিবেকই তার উত্তম অভিভাবক। বাবা মার কাজ সন্তানকে সেই অভিভাবকের যোগ্য উত্তরসূরি বানিয়ে দেওয়া। তাহলেই সে হবে একজন ইমানদার ডাক্তার, ইমানদার লয়ার, ইমানদার ব্যবসায়ী, ইমানদার ইঞ্জিনিয়ার, সর্বোপরি একজন ইমানদার মানুষ। আর সেই মুসলমান কখনোই একজন ভালো মুসলমান হতে পারবে না যতক্ষণ না সে একজন ভালো মানুষ হতে পারে। লাবণীর যত্ন আত্মি পেয়ে মারিয়াম আগের চেয়ে আরও
হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। আবরাজ ওর নিজের আর লাবণীর নামের সঙ্গে মিলিয়ে ওর নাম রেখেছে লিয়া মারিয়াম। লিয়া এখন হাসে, কথা বলার চেষ্টা করে। সানি তো সারাদিন বোনকে নিয়েই ব্যস্ত, শুধু বলবে আপুকে আমার কোলে দাও। পাপন আর সাদির দুই ভাই দুজনে খুব মিল, একসাথে স্কুলে যায়, একসাথে বাবার সাথে জুমা পড়তে যায়। গত কয়েকদিন যাবৎ মহিমার শরীরটাও ভালো যাচ্ছে না, কিছুই খেতে পারছে না। লাবণী দুষ্টুমি করে বলল। মনে হয় একটা সুসংবাদ পেতে যাচ্ছি। মহিমা লাজুক হাসলো। লাবণী ওকে রান্নাঘরে যেতে দিল না। তুই এখানটায় বসে বাবুকে খেয়াল রাখ, রান্নাটা আমি দেখছি। এরই মধ্যে আবরাজ একটা হাত কাটা সেন্ডি গেঞ্জি গায়ে রান্নাঘরে এসে দাঁড়ালো। বাবাকে 1 কাপ চা দিতে বলেছে। এক্ষুনি দিচ্ছি। তা তুমি এই বেশে কেন? শার্টটাট গায়ে দাও। দেব। সকাল থেকে একটা কথা ভাবছি বুঝলে। কি ভাবছো? আমাদের ঘরটা খালি খালি লাগছে। কিসের খালি খালি লাগছে? কোন দিক দিয়ে তুমি খালি দেখলা? না মানে তোমার আমার যৌথ প্রযোজনায় আরেকটা টিয়া পাখি যদি। যাও তো এখান থেকে, আজাইরা ফাজলামি। বলেই হাসি চাপলো লাবণী। আবরাজ সিরিয়াস কণ্ঠে বলল। খারাপ কি বলেছি? আরো 2টো বেবি নিলে হাফ ডজন হবে। দারুণ। ফ্যামিলি প্ল্যানিং ওয়ালারা জানলে তোমাকে ধরে নিয়ে যাবে। ইসলামে এসব ফ্যামিলি প্ল্যানিং এর ভুয়মি নেই জানো তো। রিজিক আল্লাহ দেন, মানুষ না, বরং একের রিজিক অন্য মেরে দেয়। আর এখন তো সব ঘরে 1-2টো বাচ্চা নেবার রেওয়াজ চালু হয়েছে, কারণ এখনকার গান হলো ছোট পরিবার সুখী পরিবার। কিন্তু বাস্তব তো পুরো উল্টা। সব ঘরে এই একটা বাচ্চাই বাপ মার চুল পাকিয়ে দিচ্ছে। কয়টা ছোট পরিবার নিরেট সুখী আমাকে দেখাও তো। তুমি ঠিকই বলছো। আমার এক চাচাজান আছেন, সন্তান হয় না বলে মানত টানত করে। সে কি কান্নাকাটি। 19 বছর পর আমার চাচাতো ভাইটা হলো। বদের হাড্ডি একটা, সাংঘাতিক উশৃঙ্খল ছেলে। সেই পরিবার ছোট হলেও সুখী পরিবারের কিছু তো আমি দেখি না। আসলে এসব পাশ্চাত্যওয়ালাদের প্ল্যান, মুসলমানদের জনস্রোত ঠেকানোর জন্য। ভারত সরকার অধিক সন্তান জন্মদানের জন্য পুরস্কার ঘোষণা করেছেন, অথচ আমাদের দেশে বলে জনবহুল হবার কারণে নাকি যানজট, ভিড় বেশি, জায়গা নেই। অথচ তাদের যে সঠিক প্ল্যান আর তার বাস্তবায়ন নেই, এটা তারা কেউ স্বীকার করে না। আচ্ছা, কোন কথা থেকে কোথায় চলে গেলে? লাবণী হেসে বলল। আবরাজ পেছন থেকে লাবণীকে জড়িয়ে ধরে বলল। তোমার সঠিক তরবিয়তের কারণে আমাদের বড় পরিবারও সুখী পরিবারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারণ ছোট নয়, দিন্নি পরিবারই হলো আসল সুখী পরিবার। কারণ তারা হিংসামুক্ত সবর ধারণকারী। ছোট পরিবার হওয়া সুখী হবার কোনো শর্তই না, দিনদারিতাই শর্ত। আর সুখ সেখানে ধরা না দিয়ে কি পারবে? মেহরাজ মহিমাকে নিয়ে বিকেলেই ডাক্তারের কাছে গেল। গাইনোকোলজিস্ট মহিমাকে খুব ভালোভাবে চেক আপ করে সোনোগ্রাফির পরামর্শ দিলেন। পরদিনই ওরা জানতে পারলো ওরা বাবা মা হতে চলেছে। মেহরাজের আনন্দ আর ধরে না। সে বাড়ি ফিরেই মহিমাকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু খেয়ে বলল। আমাদের মেয়েটাকে তোমার মতো প্রিয় ভাষিনী বানিয়ে মেয়েদের মুখে কড়া কথা মানায় না। আপনি কিভাবে জানলেন যে মেয়ে হবে? ছেলেও তো হতে পারে। আর ছেলে হোক কি মেয়ে, কঠিন কথা কারো মুখে শুনতে ভালো লাগে না। আমার মনে হয় মেয়ে হবে। আল্লাহ যেটা দিবেন সেটাতেই আমার শুকর। তিনিই ভালো জানেন কোনটা আমাদের জন্য উত্তম। তা ঠিক। আচ্ছা, মামিদের বাড়ি যে সেদিন গেলে কি হলো, কিছুই তো বললে না। তেমন কিছুই হয়নি, মামির মধ্যে মাই সেই ঠিক। আচ্ছা, যতদূর জানি তোমার মামি নামাজি মানুষ, কিন্তু ওনার কথাগুলো এত কর্কশ কেন? এসব মহিলা নামাজও পড়ে আবার ঝগড়াও করে, এটা কেমন? এটা কম বেশি অনেকেরই আছে। নামাজ পড়ে অথচ মিথ্যা বলে, নামাজ পড়ে অথচ গালাগালি করে। আসলে নামাজের হিসাব তো আলাদা, আবার প্রত্যেকটা কাজের হিসাব আলাদা। একবার দুজন মহিলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ এলো। এক মহিলা প্রচন্ড পরহেজগার, 5 ওয়াক্তের নামাজি, রমজানের রোজা, প্রচুর নফল নামাজ, সদকা, জাকাত, সব রকম আমল দিনরাত ভরে করে থাকে। কেবল তার মুখের ভাষাটা সাংঘাতিক কর্কশ। আরেক মহিলা, সে আগের মহিলার মতো অত বেশি নফল ইবাদত করতে পারে না বা করে না, কেবল ফরজটুকু ঠিক রাখে। তবে এই মহিলার কথা ভঙ্গি খুবই ভালো, সুন্দর, কারোর সাথে ঝগড়া করে না, কটু কথা বলে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, এদের ব্যাপারে কিছু বলুন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, ওই প্রথম মহিলা জাহান্নামী, যে প্রচুর নামাজ রোজা করে অথচ জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়। আর ওই দ্বিতীয় মহিলাটি জান্নাতি। তার মানে কটু ভাষিনী নামাজি জাহান্নামী আর প্রিয় ভাষিনী নামাজি জান্নাতি। মেহরাজ অবাক হলো। তার মানে মুখের কথার জন্য মানুষ জাহান্নামে যাবে। মেহরাজ হেসে বলল।
আমার পরম সৌভাগ্য যে আমি তোমার মতো প্রিয় ভাষিনী বউ পেয়েছি। ভাইয়ার সাথে যখন মাইশাকে লড়তে দেখতাম খুব কষ্ট লাগতো, পাপনও ভয় পেত। ভাইয়া আজ লাবণী ভাবির মতো মানুষকে পেয়ে কত খুশি। এই মাশাআল্লাহ বলুন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবার ঘরে এমন এক একজন প্রিয় ভাষিনী দান করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।